আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি প্রত্যেকে খুবই ভালো রয়েছে এবং তোমাদের পরীক্ষাটা প্রথম পত্র খুবই ভালো গিয়েছে। যাই হোক, এখন আমরা তড়িৎ রসায়ন নিয়ে আলোচনা করব। তড়িৎ রসায়ন এমন একটা অধ্যায় যেখান থেকে স্পেসিফিক ভাবে যদি তুমি দুইটা টপিক ভালো করে পড়তে পারো, ইনশাআল্লাহ এখান থেকে প্রশ্ন কমন পাবাই। এটা আমার কথা না, এটা বিগত বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করলেই বোঝা যায়। তুমিও আসলে বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখতে পারো আমার এই ক্লাসটা করার পরবর্তীতে। সুতরাং চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। সেটা হচ্ছে তড়িৎ রসায়ন। সো তড়িৎ রসায়নে আমি যদি বলি স্পেসিফিক ভাবে যদি তুমি দুইটা সূত্র, জাস্ট এই দুইটা সূত্র ভালো করে একটু অ্যানালাইসিস করে যাও, তাহলে ইনশাআল্লাহ তোমাকে কেউ আটকাইতে পারবে না। এই যে এই দুইটা সূত্র, বেশি না, একটা হচ্ছে ফ্যারাডের সূত্র অর্থাৎ W ইজ ইকুয়াল টু ZI, এই রিলেটেড সূত্র, আর একটা হচ্ছে ইসিএল রিলেটেড সূত্র। তবে এটা সত্য যে W থেকে তিন ধরনের প্রশ্ন আসতে পারে। মানে শুধুমাত্র W মানে কি, আমরা জানি W মানে ভর, ভর বের করতে বলতে পারে। আবার ডাব্লু দিয়ে অণুর সংখ্যা বের করতে বলতে পারে। কিসের সংখ্যা? অণুর সংখ্যা বের করতে বলতে পারে। আবার ডাব্লু দিয়ে 3 নাম্বার হচ্ছে গিয়ে ঘনমাত্রা বের করতে বলতে পারে, নির্দিষ্ট সময় পর ঘনমাত্রা বের করতে বলতে পারে। অর্থাৎ তুমি যদি W ইজ ইকুয়াল টু ZID দিয়ে, সেটা সোজা একদম ইজি পিজি বাবা, হ্যাঁ, মানে একেবারেই ইজি, কোনো প্যারা খাওয়ার কিছু নেই। ভরটাই শিখলে সেখান থেকে অনুসংখ্যা বের করা যায়, এটা 9 ম্যাথ। হ্যাঁ, তারপর সেখান থেকে ঘনমাত্রাও বের করা যায়, এটাও 9 ম্যাথ। মানে এগুলো সবকিছু সহজ কথা বলতে গেলে তুমি যদি এই সূত্রটা অ্যাপ্লাই করা শিখো, জেড বলতে কি বোঝাচ্ছে, আই বলতে কি বোঝাচ্ছে, টি বলতে কি বোঝাচ্ছে, তাহলে এগুলো তোমার জন্য ইজি একদম। এটা আমরা একটু পরেই দেখতে পারবো। তার পরবর্তীতে যদি দেখি, সেল নিয়ে আসলে দুই ধরনের ম্যাথ দেয়। একটা সরাসরি সেল দিয়ে দেয়, একটা হচ্ছে সরাসরি সেল রিলেটেড ম্যাথ দিয়ে দেয়, কেমন? আর একটা হচ্ছে নার্স ইকুয়েশন দিয়ে দেয়, নার্স সমীকরণ দিয়ে দেয়। অর্থাৎ এই দুই পার্ট যদি তুমি ভালো করে পড়তে পারো সেল দিয়ে, তাহলে তোমার আসলে মানে আর টেস্ট পেপার তুমি খাটবা। আমার অবশ্যই 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 আমার ক্লাসটা করার পর টেস্ট পেপার খাটবা। আমি অবশ্যই এখানে সিকিউ সলভ করিয়ে দিব বিগত বছরের, তখন তুমি বুঝতে পারবা ইনশাল্লাহ যে আসলে জিনিসগুলো কমন পাওয়া যাচ্ছে কিনা। এর বাইরে যে আসে না তা না, খুব রেয়ার সময়, দুই এক সময় চলে আসে। বাট তোমার যদি বলি 96% বা 97, এমনকি 99% সময়ও এইগুলো থেকে আসলে এই অধ্যায় থেকে ম্যাথ আসে। এগুলো মেজর পার্ট, এখান থেকে প্রশ্ন আসবে। সুতরাং আমি এখানে এমনি বলতেছি না, দেখো এখানে বিগত বছরের প্রশ্ন রয়েছে। চট্টগ্রাম বোর্ড 21, তার পরবর্তীতে দেখো এখানের মধ্যে কুমিল্লা বোর্ড 21, তার পরবর্তীতে হচ্ছে যশোর বোর্ড 23, তারপর ঢাকা বোর্ড 23, রাজশাহী বোর্ড, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, এরকম প্রশ্নে ভরপুর আছে। আমরা এই সবগুলো বোর্ডের প্রশ্নগুলো আমরা সলভ করবো ইনশাআল্লাহ, এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কিছু নাই। তো প্রথমে আসো W ইকুয়াল টু ZIT দিয়ে কি বোঝাচ্ছে, আসলে এইটা আগে বোঝা দরকার। ঠিক আছে, তো এই W সমান সমান ZIT দিয়ে কি বোঝাচ্ছে, তোমরা এখানে ছোট্টবেলা থেকে পড়ে এসেছো ভাইয়া। এই টি মানে কি? টি মানে আসলে সময়কে বোঝানো হয়। টি মানে কি? টি মানে তোমার সময়কে বোঝানো হয়। আই মানে কি? আই মানে আসলে তড়িৎ প্রবাহকে বোঝানো হয়। কাকে বোঝানো হয়? তড়িৎ প্রবাহ। তার মানে আই মানে কাকে বোঝানো হয়? উত্তর হচ্ছে আই মানে তড়িৎ প্রবাহকে বোঝানো হয়। টি মানে হচ্ছে সময়কে বোঝানো হয়। এবং এখানের মধ্যে যদি আমি জেড এর কথা বলি, কিসের কথা? জেড এর কথা। তাহলে জেড এর কথা বললে এখানের মধ্যে যেটা আমাকে বোঝাতে হবে, এবং পরবর্তীতে যদি আমি বলি জেড মানে কি, জেড মানে আসলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বোঝানো হয়। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এই সব আসলে এত ডিটেলসে কিছু লাগবে না, যেটা যতটুকু লাগবে এটা একটু বুঝাই দেই। মনে রাখবা এখানের মধ্যে একটা জিনিস, সেটা হচ্ছে সময়টা মাঝে মাঝে আসলে ঘন্টাতে দিয়ে দেয়। কিসে দিয়ে দেয়? ঘন্টা। তোমাকে অবশ্যই ঘন্টা দিক অথবা মিনিটে দিক, যেটাই দিক না কেন সেটাকে তুমি সেকেন্ডে কনভার্ট করে নিবা। সেটাকে তুমি সেকেন্ডে, এটা আশা করি পারো যে ঘন্টা দিলে আসলে 60 গুণন 60 করে ফেলবা, ওই সংখ্যাটার সাথে মিনিট দিলে শুধু একটা 60 দিয়ে গুণ করে দিতে হয়, রাইট? এগুলো ছোট্টবেলা থেকে পড়ে এসেছো। তড়িৎ প্রবাহ অবশ্যই এম্পিয়ার এককে নিতে হবে, এই এম্পিয়ার এককে দেয়াই থাকে, আর এইগুলো ঘন্টা মিনিটে দেয়া থাকে, তোমাকে সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। এখন আসো মেইন পার্টে। এই সূত্রের মেইন টপিক হচ্ছে জেড। জেড মানে হচ্ছে তুল্যাঙ্ক। তুল্যাঙ্ক মানে কি, বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, যেটাই বলো না কেন। এটা দিয়ে কিভাবে ম্যাথ করা হয় আমি একটু বলি। জেড সমান সমান একটা জিনিস মনে রাখবা, উপরে হচ্ছে এম। এম মানে হচ্ছে ওই যে আয়ন, বা ওই যে যৌগটার মধ্যে যে আয়ন থাকে, যে ক্যাটায়ন থাকে, ওই ক্যাটায়নের ভর। এটা আমরা করবো, এক দুইটা ম্যাথ করবো। ক্যাটায়নের ভর, এটা কি? ক্যাটায়নের ভর। তার পরবর্তীতে যদি আমি বলি এন এফ। এন মানে কি? এন মানে হচ্ছে গিয়ে তোমার ওই যে তোমার ক্যাটায়নের যে চার্জের সংখ্যাটা আছে, ক্যাটায়নের কিসের সংখ্যা? ক্যাটায়নের 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 চার্জ সংখ্যা। কি সংখ্যা? চার্জ সংখ্যা। এটা আমি একটু দেখাচ্ছি, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। এফ মানে বুঝাবে ফ্যারাডে 96,500
কুলম্ব আসলে 96,500 কুলম্ব। সো দেখো এখানের মধ্যে সব থেকে যদি তোমরা কোনো জিনিস নিয়ে প্যারা খাও সেটা হচ্ছে জেড এর মান নিয়ে। আমি একটু ইজিলি বুঝাই, একটু দেখাই। ধরো তোমার এখানের মধ্যে একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে ধরো ফেরাস সালফেট FeSO4। তার মানে ফেরাস সালফেটের মধ্যে এখানে ক্যাটায়ন কোনটা তুমি বলো তো? আয়রনটা কি ক্যাটায়ন না? অবশ্যই আয়রনটা ক্যাটায়ন, ভালো করে বুঝো। আয়রনটা কি? আয়রনটা হচ্ছে একটা ক্যাটায়ন, রাইট? তাহলে এখানে আয়রন কত প্লাস আকারে আছে? সালফেটের সাথে যেহেতু আয়রন আছে 2 প্লাস আকারে। কত প্লাস আকারে আছে? আয়রন আছে 2 প্লাস আকারে। তাহলে আমাকে যদি এখানে বের করতে হইতো, ধরো এখানের মধ্যে ওরা বলে দিয়েছে যে ভাইয়া 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ ধরো 5 মিনিট সময় ধরে চালনা করলে ক্যাথোডের মধ্যে কি পরিমাণ আসলে ক্যাথোডের মধ্যে ভর জমা হবে। বুঝতে পেরেছো? ক্যাটায়ন ক্যাথোডের মধ্যে কি পরিমাণ জমা হবে আসলে এই মৌলটা, বা হচ্ছে ও মুক্ত হয়ে কতটুকু জমা হবে, এরকম বলে ক্যাথোডের মধ্যে কতটুকু জমা হয় আসলে। তো এই জমার পরিমাণ যখন আমরা হিসাব করি কি করব? W ইজ ইকুয়াল টু ZIT, মানে জমা মানে কি তোমার ডাব্লুর মান বের করতে বলছে। তো এখন জেড এর মান কিভাবে বের করব? আই এর মান কত? এখানে 2 অ্যাম্পিয়ার। মিনিটে যদি সময় দেয় তাহলে কত করব? 60 দিয়ে জাস্ট গুণ করলে সেকেন্ডে বের হয়ে যাবে। বাট কথা হচ্ছে ভাইয়া জেডটা কিভাবে আমরা বের করি? এখানে জেডটা কিভাবে বের করি? উত্তরটা হচ্ছে জেড সমান সমান আমরা কি পড়েছি? উপরে পড়েছি পারমাণবিক ভর এবং নিচে পড়েছি NF। এখন দেখো ভালো করে খেয়াল করে, এম মানে কি আমি বলেছি, ভালো করে আগের প্রশ্নটা লক্ষ্য করো, বলেছে এম মানে হচ্ছে ক্যাটায়নের ভর। অর্থাৎ এই যৌগের মধ্যে ক্যাটায়ন কি আয়রন না? আয়রনের ভর কত আমরা জানি? 55.8 জানি, রাইট? তাহলে এটার ভর কত বসাবো? 55.8। দেখো এখানে কিন্তু এটা টোটাল ভর না। যদি এখানে কপার সালফেট থাকতো কপার 2 প্লাস এর ভর দিতাম, যদি জিঙ্ক সালফেট থাকতো জিঙ্কের ভর দিতাম, যদি ম্যাগনেসিয়াম থাকতো ম্যাগনেসিয়ামের ভর দিতাম, মানে ক্যাটায়নের ভরটা আমরা দিব, রাইট? এন মানে কি? এন মানে আসলে সে কতগুলো ইলেকট্রন, দেখো ক্যাটায়নের চার্জ সংখ্যা, কতগুলো ইলেকট্রন গ্রহণ অথবা ত্যাগ করেছে। সো কতগুলো ইলেকট্রন গ্রহণ অথবা ত্যাগ করেছে, বুঝতে পেরেছো আমার কথা? সো দেখো ভালো করে বুঝো, এন এর মান কত? কতগুলো ইলেকট্রন গ্রহণ করেছে অথবা ত্যাগ করেছে। আয়রন কত প্লাস? 2 প্লাস। তার মানে সে কয়টা ত্যাগ করেছে? 2টা। ক্যাটায়ন তো 2টাই ত্যাগ, মানে ক্যাটায়ন তো ত্যাগ করে, গ্রহণ তো আর করে না। তাই এন এর মান হচ্ছে 2 গুণন এফ মানে কি? ফ্যারাডে নাম্বার 96,500। এফ কিন্তু কনস্ট্যান্ট। এই যে দেখো এখানে এফ কিন্তু কোনো নাড়াচাড়ার কিছু নাই, জাস্ট এম ওই ক্যাটায়নটার ভর। অর্থাৎ কপার 2 প্লাস থাকলে কপার 2 প্লাস, আয়রন 2 প্লাস থেকে আয়রন 2 প্লাস, অথবা জিঙ্ক 2 প্লাস থাকলে জিঙ্ক 2 প্লাস, অথবা নিকেল 2 প্লাস থেকে সবচেয়ে 2 প্লাস থাকবে। ব্যাপারটা এমন না, যেটাই থাকুক সেটার ভর। এবং নিচে কি এই যে এন এর মান কত? যদি +2 হয় 2 দিব, +2 হয় 2 দিব, +2 হয় 2 দিব, +2 হয় 2 দেয়। যদি 3 4 5 হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কত ইউজ করব? 3 4 5 এরকম নাম্বারগুলো আমরা ব্যবহার করব। বুঝাইতে পেরেছি? তার মানে এই জিনিসটা আশা করি, যদি তোমাকে বলে যে এখানের মধ্যে জাস্ট তুমি এখন ক্যালকুলেট করো, এখানের মধ্যে 2 বসাও গুণন 300, এখানের মধ্যে এত আসলে যেটা উত্তর আসবে সেটা আসলে গ্রাম এককে। অর্থাৎ ক্যাথোডের মধ্যে এই পরিমাণ আসলে আয়রন জমা হবে। বুঝাইতে পেরেছি? আমি বুঝাইতে পারছি? এই টাইপের কয়েকটা ম্যাথ আমরা সলভ করতে চাই। দেখো এখানের মধ্যে ভালো করে খেয়াল করো, চট্টগ্রাম বোর্ড 2021 সালে একটা প্রশ্ন দেখো। চট্টগ্রাম বোর্ডে দেখো এটা কিন্তু শুধুমাত্র ভর নির্ণয় করে, ডাব্লু দিয়ে কিন্তু ভর আসতে পারে, অনুসংখ্যান আসতে পারে, ঘনমাত্রা আসতে পারে। আমরা 1 নম্বরে আসি, অর্থাৎ ভর বের করতেছি। দেখো এখানের মধ্যে বলছে যে উদ্দীপকের 1 40 এম্পিয়ার মাত্রার বিদ্যুৎ 5 মিনিট চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ সঞ্চিত হবে ধাতু। কোন নাম্বার? 1 নাম্বার পাত্রে। এই যে দেখো 1 নাম্বার পাত্র, 1 নাম্বার পাত্রে কি আছে? ফেরাস সালফেট আছে, রাইট? এখন তুমি এখানের মধ্যে কি পরিমাণ জমা হবে, মানে ডাব্লুর মান চাইছে, ভর চাইছে, ডাব্লুর মান চাইছে। টাইপ নাম্বার 1 মানে ভর চেয়েছে। ডাব্লু সমান সমান কি? ZIT। কেমন? জেড এর মানে কি? আই এর মানে কি? আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ। কতক্ষণ তড়িৎ প্রবাহ হইছে, কি পরিমাণ হইছে দেখো, 5 মিনিট হইছে, 40 এম্পিয়ার হইছে। তার মানে আমি এখানের মধ্যে কি লিখবো? আই এর মান কত এম্পিয়ার বলো তো? 40 এম্পিয়ার। তাই আমি এখানে 40 দিব। সময় কত? 5 মিনিট। তার মানে 5 গুণন মানে হচ্ছে 60 সেকেন্ড, রাইট? আমরা সেকেন্ডে কনভার্ট করলাম। জেড সমান সমান আমরা কি জানি? জেড সমান সমান আমরা জানি পারমাণবিক ভর ডিভাইডেড বাই NF, রাইট? তাহলে এখানে দেখো তো আয়রনের পারমাণবিক ভর আমরা কত জানি? 55.8। আয়রন কত প্লাস? আয়রন হয় সবসময় মনে রাখি আমরা 2 প্লাস, 3 প্লাসও হয়, 3 প্লাস হলে 3 বসাইতাম, 2 প্লাস জন্য 2 বসালাম। উপরে কত? 96,500 গুণন এখানে কত হবে? 40 গুণন হচ্ছে এখানে 300, যা আসবে অত গ্রাম হচ্ছে আমার অ্যান্সার। এই তো হয়ে গেল।
যা আসবে তত গ্রাম হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে যদি কখনো বলে কি পরিমাণ ধাতু সঞ্চিত হবে, কি পরিমাণ ধাতু সঞ্চিত হবে, এটা মানেই তোমাকে ডাব্লুর মান বুঝিয়েছে, ডাব্লুর মান চেয়েছে। বুঝাতে পেরেছি? যদি তোমাকে এখানে জিঙ্ক দিয়ে চাইতো তাহলে তুমি এখানে জিঙ্কের পারমাণবিক ভর বসাতা। যদি তোমাকে এখানে কপার দিয়ে জিজ্ঞেস করতো, যদি এখানে ফেরাস সালফেটের জায়গায় জিঙ্ক সালফেট থাকতো, তখন জিঙ্কের ভর লিখতা, জিঙ্ক কতগুলো ইলেকট্রন গ্রহণ ত্যাগ করেছে সেগুলো করতে, বাকি সব তো দেয়াই আছে প্রশ্নে। তবে তোমাদেরকে কয়েকটা পরমাণুর ভর মনে রাখা আমি একটু মনে করাই দিতে চাই। ক্রোমিয়ামের ভরটা মনে রাখবা 52 গ্রাম, এগুলোর ভর দেয়া থাকে না, না জানা থাকলে একদম বাস। 55.8 গ্রাম এটা মনে রাখবা। তার পরবর্তীতে হচ্ছে কপারেরটা মনে রাখবা 63.5 গ্রাম। আর একটা হচ্ছে জিঙ্কেরটা মনে রাখবা, জিঙ্কেরটা হচ্ছে 65.4 গ্রাম। এই যে এই কয়েকটা পরমাণু দিয়ে বেশি বেশি আসে, বিশেষ করে আসলে হচ্ছে এই তিনটা দিয়ে বেশি আসে। সো এইগুলোর ভরগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। সো চেষ্টা না, ভরগুলোর মনে রাখতেই হবে, কেমন? আচ্ছা, পরের ম্যাথে যদি আমরা যাই, যে অনুর সংখ্যা দিয়ে যদি বলে, এই যে দেখো এইটা তোমরা একটু বাসায় নিজেরাই করবা। দেখো এখানের মধ্যে বলছে উদ্দীপকে উল্লিখিত 60 মিনিট ধরে, মিনিট থেকে সেকেন্ডে ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হবে। তার মানে দেখো উদ্দীপকে উল্লিখিত, উল্লিখিত কি এইটা নাকি এইটা? উত্তর হচ্ছে যে ভাইয়া যেখানে তড়িৎ প্রবাহ দেখবা আছে। দেখো কুমিল্লা বোর্ড 21 কিন্তু ক্লিয়ার করে না উদ্দীপকে উল্লিখিত। আরে ভাই উদ্দীপক কি এইটা নাকি এইটা? উত্তর হচ্ছে দেখো এই কি পরিমাণ ধাতু জমা হবে, এখানে কিন্তু কিসের কিসের মান দরকার হয়? উত্তর হচ্ছে আমরা জানি ডাব্লু সমান সমান হচ্ছে জেড আই টি দরকার হয়। তাহলে টি এর মান কত দিয়েছে ওরা? 60। তা আই মানে কি? তড়িৎ প্রবাহ তো দিয়ে দিবে, এটা বের করতে হবে না। তড়িৎ প্রবাহ কোন পাত্রে দেয়া আছে? এই পাত্রে নাই, তার মানে এটা দিয়ে আমি হিসাব করব না। এই পাত্রে দেখো 5 এম্পিয়ার দেয়া আছে, তার মানে এখানের মধ্যে আমি 5 বসাবো। আর এখানের মধ্যে কত? 60 মিনিট, 60 গুণন 60 করবো, রাইট? এটা সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। জেড মানে কি? এটা কি কপার সালফেট না? তাহলে কপার সালফেট হলে কপারের ভর 63.5 ডিভাইডেড বাই কপার, দুইটা ইলেকট্রন কি করে? ত্যাগ করে 96,500। জাস্ট হিসাব করো, হয়ে যাবে। একটু নিজেরাও করো, কেমন? আই হোপ এটা নিয়ে তোমাদের আর প্যারা হবে না ইনশাল্লাহ। তারপরে দেখো এই পরের পার্টের প্রশ্ন আমরা ভর নিয়ে পারবো, ডাব্লু সমান সমান জেড আই টি করলেই হয়ে যায়, আর কোনো প্যারাই থাকে না ইনশাল্লাহ, কেমন? তারপরে দেখো উদ্দীপকে ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে দেখো সিলভারের ভর ভাগ্যিস তোমাকে দিয়ে দিয়েছে। সিলভারের ভরটাও মনে রাখবে 107.8, যদিও বা ওরা 108ও ইউজ করে, 107.8ও ইউজ করে, প্যারা নেই। উদ্দীপকে সিলভার দণ্ডে কতটি সিলভার পরমাণু সঞ্চিত হবে গাণিতিকভাবে? এটা ঘ নাম্বারে দিচ্ছে, পরমাণু সঞ্চিত হবে, অর্থাৎ এন এর মান চেয়েছে তোমার কাছে। হ্যাঁ, পরমাণুর সংখ্যা চেয়েছে তোমার কাছে। কিসের সংখ্যা চেয়েছে? পরমাণুর সংখ্যা। তো পরমাণুর সংখ্যা চাক আর যাই চাক, ওই তোমাকে আগে আমরা ছোট্টবেলায় একটা সূত্র পড়েছিলাম না, এন সমান সমান, এটা তোমাদের ইয়াতে আছে, ডাব্লু ডিভাইডেড বাই এম সমান সমান ভি ডিভাইডেড বাই 22.4 সমান সমান হচ্ছে এন ডিভাইডেড বাই 6.02 গুণন 10⁻23। এইটা আসলে এখনো তৃতীয় অধ্যায়েও আছে তোমাদের। হ্যাঁ, তোমার হচ্ছে পরিমাণগত রসায়ন। এখানে আমার অনুসংখ্যা বের করতে বললে না, আমরা এই দুইটা পার্ট নিব। অর্থাৎ দেখো ভালো করে খেয়াল করো, ডাব্লু আমরা কি করব? প্রশ্ন থেকে বের করব, ডাব্লু সমান সমান জেড আইটি দিয়ে এটা বের করব। এম কি? এম মানে হচ্ছে ওই যে দেখো এখানে বুঝতে হবে কিন্তু এম কার ভর। ওই যে ডাব্লু সমান সমান জেড আইটি বের করার সময় যে আমি আয়রন বের করলে আয়রনের ভর, ধরো ফেরাস সালফেট দেওয়া আছে, আমি কি পুরাটার ভর নিব? উত্তর না। আমার যদি থাকে এখানের মধ্যে, দেখো ভালো করে খেয়াল করো, আয়রন থাকে তার ভর নিব। ভালো করে বুঝো, আমার যদি এখানে আয়রন থাকে তার ভর নিব, আমার যদি এখানে কপার সালফেট থাকে কপারের ভর নিব, যদি জিঙ্ক সালফেট থাকে জিঙ্কের ভর নিব। বুঝাইতে পেরেছি? তাহলে এখন দেখো এখানের মধ্যে এন মানে কি? এন মানে হচ্ছে বোঝানো হয় অনুর সংখ্যা। কিসের সংখ্যা? অনুর সংখ্যা। কিসের সংখ্যা? অনুর সংখ্যা বোঝানো হয়। এখন দেখো এখানের মধ্যে প্রশ্নের মধ্যে কি বলেছে? প্রশ্নের মধ্যে বলেছে ওরা 1 গ্রাম কতটি সিলভার পরমাণু সঞ্চিত হবে। তাহলে সিলভার পরমাণু কতটি সঞ্চিত হবে? যৌগের মধ্যে কি কি দিছে ওরা? যৌগের মধ্যে সিলভার দণ্ড দিছে, বিদ্যুৎ আই এর মান দিয়ে দিছে, সময় হচ্ছে টি এর মান দিয়ে দিছে। তার মানে এখানের মধ্যে ডাব্লুর মানটা আগে বের করতে হবে, আগে ডাব্লুর মানটা বের করতে হবে। তার মানে আমি জাস্ট সূত্র একটা রিক্যাপ করলাম। এবার ডাব্লু সমান সমান আমরা কি জানি? জেড আই টি জানি, রাইট? তাহলে জেড মানে কি? জেড মানে হচ্ছে বোঝানো হয় উপরে হচ্ছে যে পরমাণুটা থাকে, এখানে কি ছিল? সিলভার। তাহলে সিলভারের ভর কত ভাইয়া বলতো? সিলভারের ভর ওরা দিয়ে দিয়েছে 108। সিলভার কত হয়? সিলভার কিন্তু নাইট্রেটের সিলভার শুধু একটা প্লাস, তাহলে যতগুলো প্লাস ওইটা এন এর জায়গা, অর্থাৎ 1 গুণন নিচে আর একটা কি দেই? 96,500 ব্যবহার করে গুণন আই এর মান কি? আই মানে কি? তড়িৎ প্রবাহ কতটুকু হয়েছে? 8 এম্পিয়ার। 8 গুণন সময় কতটুকু? 20 মিনিট। 20 মিনিট মানে 20 গুণন 60, রাইট? এই যে দেখো, এবার এখানের মধ্যে তুমি ক্যালকুলেট করে তুমি এখানে কি বের করবা? গ্রাম এককে বের করবা।
বুঝাইতে পারছি? এবার জাস্ট কি করব ভাইয়া, গ্রাম তো বের হয়ে গেল, এবার আমার কি করতে হবে? কিচ্ছু না ভাইয়া, সুন্দর করে এবার আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। জাস্ট এতক্ষণ ধরে যখন বলতো কতটুকু সঞ্চিত হবে, তখন আমার এইটাই হয়ে যেত অ্যান্সার, যেটা যেমনটা আগের ম্যাথগুলোতে করেছি, আমরা করেছি, রাইট? এই যে এইটা যেমন, এটা জাস্ট সঞ্চিত বললে ভাইয়া ধাতু কি পরিমাণ সঞ্চিত হবে এভাবে, বাট এখন তোমাকে যেহেতু পরমাণু সংখ্যা বলে দিয়েছে, তখন তোমাকে এই সূত্রটা ইউজ করতে হবে, অর্থাৎ W ডিভাইডেড বাই M সমান সমান হচ্ছে N ডিভাইডেড বাই 6.02 গুণন 10⁻23। এবার তুমি কিসের ভ্যালু বসাবা বলো তো ভাইয়া? N এর ভ্যালুটা লাগবে, W এর ভ্যালুটা তো অলরেডি এখান থেকে তুমি বের করে ফেলেছো, রাইট? আর M এর ভ্যালুটা তুমি বসাই দিবা, তুমি তো জানো আসলে সিলভারের ভর কত। তাহলে এখানের মধ্যে N সমান সমান তুমি কত বসাবা? N সমান সমান তুমি বসাবা 6. N যদি এখানে আসে তাহলে হচ্ছে M যাবে নিচে, দেখো, তার মানে হচ্ছে এখানে চলে যাবে M নিচে, অর্থাৎ উপরে হচ্ছে গিয়ে হয়ে যাবে 6.02 গুণন 10⁻23 গুণন ডাব্লুর মান, ওই যে ডাব্লুর মান যেটা তুমি পাবা, তুমি যে ডাব্লুর মানটা পাবা সেটা আসলে এখানে বসাই দিবা, আর নিচে এম মানে কি, পারমাণবিক ভরটা আসলে সিলভারের বসাই দিবা। কার পারমাণবিক ভর? সিলভারের পারমাণবিক ভর। এখন তুমি হিসাব করো, হয়ে গেছে, তুমি ডাব্লুর মান জানো? উত্তর হচ্ছে জি ভাইয়া, আমি ডাব্লুর মান তো এই যে সূত্র W=ZIT দিয়ে ডাব্লুর মানটা বের করে ফেলেছি। আচ্ছা ভালো কথা, তাহলে তুমি যদি ডাব্লুর মানটা বসায় দাও তাহলে কিসের মান লাগবে? আর এম এর মান, এম কি, তুমি সিলভারের পারমাণবিক ভর তো দেয়াই আছে, সিলভারের পারমাণবিক ভর দেয়াই আছে, তো পারবে না? অবশ্যই পারবে, পারতে হবে ইনশাআল্লাহ। কেমন? আই হোপ এগুলো নিয়ে প্যারা হবে না, জাস্ট ডাব্লু বের করে সূত্রতে বসাই দাও, হয়ে যাবে। এবার দেখো আর একটা জিনিস, সেটা হচ্ছে ঘনমাত্রা, টাইপ 3 ঘনমাত্রা যদি তোমাকে নির্ণয় করতে বলে, ধরো তোমার কাছে একটা পাত্র আছে, এই যে দেখো ঘনমাত্রা, এবার ডাব্লুর সাহায্যে কি বের করতে বলবে? ঘনমাত্রা বের করতে বলবে। সো ঘনমাত্রা কিভাবে নির্ণয় করবো ভাইয়া? খুবই সোজা, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই। ধরো তোমার এখানের মধ্যে একটা দণ্ড আছে, এরকম একটা দণ্ড আছে, এখন বলছে এই দণ্ড থেকে আসলে কিছু ধরো 3 মিনিট, কয় মিনিট? 3 মিনিট সময় ধরে আসলে তড়িৎ প্রবাহিত হয়েছে। কত মিনিট সময় ধরে? উত্তর হচ্ছে ভাইয়া 3 মিনিট সময় ধরে। কি হয়েছে? ধরো হচ্ছে 5 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়েছে, তখনের ঘনমাত্রা ছিল 5 এম্পিয়ার। এখন বলছে এই যে 3 মিনিট সময় ধরে যদি তড়িৎ প্রবাহিত হয়, তার পরবর্তীতে এটার ঘনমাত্রা কি হবে? অর্থাৎ যখন এই তড়িৎ প্রবাহিতটা হবে, কিছু পরিমাণ জিনিস, দেখো তড়িৎ প্রবাহ হওয়া মানে কি, এর ঘনমাত্রা আসলে জিনিসটা আস্তে আস্তে এই ক্যাথোড দণ্ডের মধ্যে চলে যাওয়া, অর্থাৎ ঘনমাত্রা আসলে কমে যায়। কি হয়? ঘনমাত্রা কমে। কেন ভাইয়া কমে? এই যে বিদ্যুৎ প্রবাহের কারণে। এখন তোমাকে বলবে এই যে ঘনমাত্রা কমলো এত সময় ধরে তড়িৎ প্রবাহের ফলে, পাত্রের মধ্য থেকে যে ঘনমাত্রাটা কমলো, কি পরিমাণ ঘনমাত্রা কমলো? অর্থাৎ অলরেডি তোমার একটা ঘনমাত্রা দেয়া আছে, তোমার এইটার সাহায্যে এবার ঘনমাত্রা বের করতে হবে। এইটার সাহায্যে ঘনমাত্রা কিভাবে বের করবো ভাইয়া? জিনিসটা খুবই সোজা। আমরা কি জানি? আমরা ডাব্লু সমান সমান ZIT, এটার সাহায্যে আমরা কি বের করব? আমরা আগে জেড, সব ক্ষেত্রেই বাবা আগে ডাব্লুটা বের করতে হয়। এই অধ্যায় মানে ডাব্লু সমান সমান ZIT তোমাকে ব্যবহার করতে দিবে, এটা তুমি কনফার্ম থাকো। তাহলে কি জানি? ডাব্লু সমান সমান ZIT। এখন আমরা এর পরবর্তীতে কি করি? এখানে না আয়তনে দেয়া থাকে, ধরো 250 ml, তার পরবর্তীতে কি হবে জানো? S = 1000 W ডিভাইডেড বাই MV দিব। অর্থাৎ এখানের মধ্যে ভালো করে খেয়াল করো, এই যে ডাব্লুর ভ্যালুটা যে আমরা বের করবো এখানে বসাই দিব, এম এর ভ্যালু মানে কি? পারমাণবিক ভর। কার ভর ভাইয়া? ওই যে তোমাকে ক্যাথোড বা অ্যানোডের কথা বলবে, এখানে কিন্তু পুরো যৌগের ভর দিবা না, পুরো যৌগের ভর দিলে কিন্তু তুমি ভুল করে ফেলবা। যদি এখানে কপার থাকে কপারের ভর দিব, যদি এখানে জিঙ্ক সালফেট থাকে শুধু জিঙ্ক দিব, যদি নিকেল থাকে মানে নিকেলের সাথে যাই থাক শুধু নিকেল দিব, বা শুধুমাত্র আয়রন ফেরাস সালফেট থাকলে আয়রন দিব, মানে শুধুমাত্র আমরা ক্যাটায়নটা ইউজ করব। বুঝাতে পেরেছি আমি? আর তাহলে ভি মানে কি? আই রিপিট বাবা, ভি মানে কি? ভি দিয়ে আমরা কি দিব? ওই যে পাত্রের মধ্যে যে আধানটা আয়তন আছে, সেই আয়তনটা দিব, আয়তন। এখন মজার বিষয় হচ্ছে, এর আগের প্রশ্নে যখন অনুসংখ্যা বের করতাম, শুধুমাত্র কি করতাম? ডাব্লুটা বের করে এই সূত্রটা অ্যাপ্লাই করে অনুসংখ্যা বের করতাম। যখন ঘনমাত্রা বলবে কিছুক্ষণ পর ঘনমাত্রা বের করো, সেম একইভাবে ডাব্লুর মান বসাই দিয়ে ঘনমাত্রা বের করবো। তার মানে কি? কিছুক্ষণ পর এত, ধরো এখানের মধ্যে আসছে 0.3 মোলার, অর্থাৎ এতটুকু ঘনমাত্রা আসলে এতক্ষণ সময় ধরে বিদ্যুৎ প্রবাহের কারণে শেষ হয়ে গেছে। তাহলে ছিল কতটুকু? 0.5। এতক্ষণ বিদ্যুৎ প্রবাহের কারণে শেষ হয়েছে কত? 0.3। তাহলে আছে কত? 0.2 মোলার। এইটাই হয়েছে আসল হিসাব।
বুঝাতে পারছি? হিসাবটা খুবই সোজা। তোমার কাছে 5 টাকা ছিল, তুমি 2 দিন ধরে কিছু টাকা খরচ করলা, 2 দিন পর তোমার কাছে কত টাকা আছে, তো তুমি 5 টাকা এক পাশে রাখবা, 2 দিনে কত টাকা খরচ করেছো সেটা নিয়ে এসে এটার সাথে বিয়োগ করলেই তো বাকি টাকা বের হয়ে যাবে। সেম ভাবে এটা হচ্ছে সেই তোমার 5 টাকা, তুমি কি করলা, কি পরিমাণ তুমি খরচ করলা এতক্ষণ বিদ্যুৎ প্রবাহের ফলে, কি পরিমাণ এটার ঘনমাত্রাটা খরচ হইলো সেটা তুমি বের করলা, করে তুমি কি করলা, বিয়োগ করে ফেললা, তাহলে এখানের মধ্যে বের হয়ে গেল। বুঝাইতে পেরেছি? বুঝাইতে পেরেছি? আই হোপ তোমাদের প্যারা হবে না ইনশাআল্লাহ। তারপরে দেখো এখানের মধ্যে, এখানে বলেছে কি, এখানের মধ্যে ওরা বলেছে যে দেখো এখানের মধ্যে যে উদ্দীপকের দ্রবণে 2.5 এম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা যাবত চালনা করা হলো, তড়িৎ বিশ্লেষণের পর দ্রবণের ঘনমাত্রা কত হবে। তার মানে দেখো ভালো করে খেয়াল করো, অলরেডি একটা ঘনমাত্রা আছে, কিন্তু এই যে দেখো ঘনমাত্রা থাকার পরে ওরা কি বলেছে, বলছে এখানের মধ্যে এত এম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা ধরে চালনা করছে। তার মানে এই যে ঘনমাত্রা, এটা তো কিছুটা ক্ষয় হবে। কেন ভাইয়া ক্ষয় হবে? কারণ এতক্ষণ ধরে তুমি এখানে বিদ্যুৎ চালনা করছো, ঘনমাত্রাটা কমবে না? অবশ্যই কমবে। কমার কতটুকু কমবে? এই কমার পরবর্তীতে এর ঘনমাত্রা কত, এইটাই বের করতে বলছে। দ্যাটস মিন যে তোমার কাছে 5 টাকা এটা ছিল, তুমি কি করছো, কিছুক্ষণ সময় ধরে খরচ করছো 5 টাকা, এখন তোমার কাছে কত টাকা আছে, এইটাই বলছে যে চালনা করো না, তড়িৎ বিশ্লেষণের পর দ্রবণের তড়িৎ বিশ্লেষণের পর তো কিছু জিনিস কমে যাবে, কারণ এখানে তো ক্ষয় না হইলে তো তড়িৎ প্রবাহিত কেমনে হবে, রাইট? এবার দেখো ভালো করে খেয়াল করো, আমরা সূত্রে কি জানি, আসলে আমরা সূত্রে খুব চমৎকার একটা জিনিস জানি, সেটা হচ্ছে আমরা আমাদের এখানে ঘনমাত্রা কিন্তু একটা ফিক্স 0.5 মোলার, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। আমরা কি করব, প্রথমে ডাব্লিউ সমান সমান আমরা জেড আইটি বের করবো, রাইট? তাহলে এখানে জেড মানে কি, এখানে দেখো ভালো করে খেয়াল করো, জেড সমান সমান আমরা কি জানি, জেড সমান সমান জানি হচ্ছে পারমাণবিক ভর ডিভাইডেড বাই এন এফ। তাহলে পারমাণবিক ভরের মান কত বলতো, এম কত, পারমাণবিক ভর তো জিঙ্কের এটা যেহেতু জিঙ্ক সালফেট, তাহলে কি আমি পুরাটা নিব না, শুধু জিঙ্কের পার্টটুকু নিব। তাহলে জিঙ্কের পারমাণবিক ভর কত ভাইয়া? উত্তর হচ্ছে জিঙ্কের পারমাণবিক ভর হচ্ছে 65.4 গ্রাম। কত গ্রাম? 65.4। এন মানে কি, এন মানে আসলে বোঝানো হয় এখানে কতগুলো ইলেকট্রন গ্রহণ ত্যাগ করেছে। জিঙ্ক কি করে, জিঙ্ক তো আসলে জিঙ্ক 2+ হয়, জিঙ্ক সালফেটে জিঙ্ক কত হয়, জিঙ্ক 2+ হয়। তাহলে এখানের মধ্যে আমরা কত ইউজ করবো বলতো ভাইয়া, এন এর মান আসলে 2 ইউজ করব। এফ মানে কত, এফ মানে হচ্ছে 96,500। বলো তো এখান থেকে জেড এর মানটা বের করতে পারবা কিনা, বলো দেখি। এখান থেকে কি জেড এর মান বের করা যাবে কি যাবে না, বলো, তোমরাই বলো। এখান থেকে কি জেড এর মান বের করা, অবশ্যই জেড এর মান বের করা যাবে। তো এখান থেকে তুমি জেড এর মানটা বের করো। আই মানে কি, আই মানে হচ্ছে এখানে তড়িৎ প্রবাহ 2.5 এম্পিয়ার, 2.5 গুণন সময় কতক্ষণ আছে বলো তো, 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কত, 60 গুণন 60। এখন এখানের মধ্যে থেকে তুমি এই মানটা আমি একটু দেখি, আমি আমার কাছে যেহেতু ক্যালকুলেটর নাই, আমি লিখে রেখেছি আসলে এটার মানটা হবে এরকমটা অনেকটা, ওমা 2.5 কি, হ্যাঁ এটার মান হচ্ছে এরকম একটা ভ্যালু আসবে, 3.0497 এরকম একটা মান। আমার কাছে যেহেতু ক্যালকুলেটর নাই, জাস্ট আমি একটা ম্যাথ ফুললি করে দেওয়ার জন্য এই মানটা লিখে রাখছি, রাইট? এবার দেখো আমরা এবার কি করব বলতো ভাইয়া, এই সময় ধরে যে প্রবাহিত হলো, এখন এখান থেকে আমরা ঘনমাত্রা বের করবো। এই ভ্যালুটা তো আমার চাইনি, আমার ঘনমাত্রা চাইছে, সো ঘনমাত্রা বের করতে হবে, কারণ পরের ঘনমাত্রার সাথে ওইটা বিয়োগ করতে হবে। এস সমান সমান কি, 1000 ডাব্লু ডিভাইডেড বাই কি জানো, এম ভি জানো, রাইট? সো এখানের মধ্যে ডাব্লুর মানটা কি হবে বলতো ভাইয়া, ডাব্লুর মান তো তুমি অলরেডি বের করে ফেলেছো, 3.0497, রাইট? আয়তনটা কি বলতো ভাইয়া, আয়তনটা তো তুমি এখানে দেয়াই আছে 250, লিখে ফেলো 250, এটা অবশ্যই মিলিলিটার এককে রাখবা। এম মানে কি, এম মানে পারমাণবিক ভর, এখানের মধ্যে পারমাণবিক ভর কত বসাইতে পারবো, আমি আবারও বলতেছি, ঘনমাত্রা নির্ণয় করো, যাই নির্ণয় করো, এটা শুধুমাত্র ক্যাটায়নটা লাগবে, পুরাটা লাগবে না, মানে পুরা জিঙ্ক সালফেটের ভর না, শুধু ক্যাটায়নের ভর। ক্যাটায়নের ভর কত এখানের মধ্যে বলো তো, ক্যাটায়নের জিঙ্কের ভর হচ্ছে 65.4 গ্রাম। তাহলে এখানের মধ্যে যদি তুমি বসাও, তাহলে এটার ঘনমাত্রা কত আসবে, 0.186 এত মোলার, রাইট? এবার দেখো, তার মানে এইটা আসলে তোমার খরচ হয়ে গেছে। এই সময়টা প্রথমে তুমি কতটুকু মানে ব্যয় করছো, এতক্ষণ সময় দিয়ে ডাব্লু বের করছো, এটার সাহায্যে কি বের করলাম, মোলারিটিটা বের করলাম, যে কতটুকু আসলে কত মোলার ব্যয় হইলো। এবার যে আসল পয়েন্টটা আসলো ভাইয়া, কতটুকু ব্যয় হয়েছে, অর্থাৎ তোমার কাছে ছিল 0.5, কতটুকু ছিল, 0.5 ছিল, তোমার ব্যয় হয়েছে কতটুকু, ব্যয় হয়েছে 0.168, 0.168, তাহলে আছে কতটুকু, এটা বিয়োগ করলে কত আসে, 0.314, অর্থাৎ এই যে এস এর মান হবে এইটা।
মানে এইটার পরের ধাপে এইটা তো লিখলা, লিখার পরবর্তীতে তুমি জাস্ট কি লিখবা, কতটুকু সঞ্চিত ঘনমাত্রা কত হবে, তাহলে তুমি জাস্ট লিখবা ঘনমাত্রা হবে কত 0.5 বিয়োগ 0.168, তাহলে এখানে কত হবে 0.314। এই তো হয়ে গেল। বুঝাইতে পারছি? তো এই জিনিসটা একটু বুঝতে হবে, এই জিনিসটা একটু বাসায় প্র্যাকটিস করতে হবে। দেখো ডাব্লু থেকে 3টা ম্যাথ আসে, একটা হচ্ছে সরাসরি ডাব্লু ক্যাথোডে কি পরিমাণ সঞ্চিত হবে, কত অণু সঞ্চিত হবে, কিছুক্ষণ বিদ্যুৎ প্রবাহের পরে কি পরিমাণ আসলে ক্যাথোডের মধ্যে আসলে গিয়ে তোমার মানে ঘনমাত্রা দ্রবণের কতটুকু কমবে, সবগুলোরই ডাব্লু বের করতে হয়। একটার হয়তো বা অণুর সংখ্যা বলে একটু লেজ লাগাই দেয়, অণুর সংখ্যায় ওই সূত্রটা বসাবো, ঘনমাত্রা বললে জাস্ট ওই লেজ লাগায় ঘনমাত্রাটা বের করে এইটার সাথে বিয়োগ করলে উত্তরটা বেরিয়ে যাবে। এই কয়েকটা ম্যাথ যদি তুমি পারো ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। এই যে দেখো এখানের মধ্যে বলছে বিদ্যুৎ প্রবাহের পর এ দ্রবণের পরিবর্তিত ঘনমাত্রা, এগুলো ট্রাই করো একটু বাসায়। এই যে দেখো এত মিনিট চালনা করার পর দ্রবণের ঘনমাত্রা কত হবে, এই যে দেখো দ্রবণের ঘনমাত্রা কত হবে, এইগুলো একটু বাসা থেকে ট্রাই করো, এগুলো খুবই আসে। এই যে দেখো উদ্দীপকের এ পাত্রে আয়নটি অর্ধেক ক্যাথোডে গেলে 2 অ্যাম্পিয়ার করতে, এই যে সঞ্চিত করতে বিদ্যুৎ কত সময়, ও আচ্ছা এখানে আবার আর একটা দিছে 1 নাম্বার ধাতব আয়নটির অর্ধেক পরিমাণ ক্যাথোডে সঞ্চিত করতে, মানে ডাব্লুর মান দিয়ে দিয়েছে, সময় কত সময় লাগবে, মানে টি এর মান চাইছে। অর্থাৎ এখানে তোমার দেখো এটা তুমি ডাব্লু ইকুয়াল টু জেড আইটি জানো, রাইট? এবার বলেছে কি 1 নাম্বার পাত্র, 1 নাম্বার পাত্র কোনটা, এইটা। এখন 1 নাম্বার পাত্রের ক্ষেত্রে দেখো এখানের মধ্যে কিন্তু ঘনমাত্রা দিয়ে দিয়েছে, রাইট? তাহলে 1 নাম্বার পাত্র থেকে তুমি আগে ডাব্লু বের করবা। এখন বলছে এই ডাব্লুটা কি বলছে, অর্ধেক পরিমাণ ক্যাথোডে, তাহলে অর্ধেক পরিমাণ কি মানে কি, তুমি এখানে ডাব্লুর মান যখন তুমি বের করবা, এখানে সবকিছুই দেওয়া আছে, তো ডাব্লুর মান বের করার পর তুমি এটাকে অর্ধেক করবা। কি করবা বলো তো, অর্ধেক করবা। অর্ধেক করার পর ওই অর্ধেকের মানটা তুমি এখানের মধ্যে বসাবা, বসানোর পর জেড এর মান জানো, আই এর মান জানো, টি এর মানটা কি তুমি বের করবা। বুঝাইতে পারছি? এখানে ভাই ডাব্লুর মানটা কিভাবে বের করবো, ডাব্লু ইকুয়াল টু জেড আইটি না 1000, এটা ডাব্লুর মান বের করবা এইভাবে, এটা ডাব্লুর মান বের করবা, এস ইজ ইকুয়াল টু 1000 ডাব্লু ডিভাইডেড বাই এম। অর্থাৎ এখানের মধ্যে তোমার এস এর মান দেয়া আছে কত 0.5, এম এর মান তুমি জানো, জিঙ্ক মানে কত 65.4, আয়তন কত দেয়া আছে 20 ml দেয়া আছে। এখান থেকে তুমি কি বের করবা, ডাব্লুর মান বের করবা, রাইট? এখন এই ডাব্লুর মানটা কি করতে বলছে, অর্ধেক করতে বলছে, অর্থাৎ ডাব্লু/2 বসাবা, জেড এর মান তুমি বের করবা, আই এর মান বের করবা, টি এর মান বের করে পেয়ে যাবা। কি বলছে, অর্ধেক পরিমাণ ক্যাথোডে এত সময় কত সময় প্রবাহিত করতে হবে, এই তো হয়ে গেল। জাস্ট এই জিনিসগুলো না জাস্ট একটু 19-20 করে দেয় আসলে। তারপরে দেখো উদ্দীপকের চিত্র মতে 1 ঘন্টা যাবত প্রবাহিত করলে ঘনমাত্রা কত হবে, এই যে ঘনমাত্রা কত হবে, এইগুলা জিনিস কিন্তু পরীক্ষায় অনেক আসে। হ্যাঁ, সম্পূর্ণ আয়নের স্বতঃস্ফূর্ত, এই যে দেখো কুলম্ব, কত কুলম্ব বিদ্যুৎ প্রয়োজন হবে, বিদ্যুৎ মানে কি, এবার তোমাকে কি করছে, এবার তোমাকে ডাব্লু ইকুয়াল টু জেড আইটি যে সূত্রটা জানো, এখানের মধ্যে কি বলছে কত কুলম্ব, তার মানে আই এর মানটা চাইছে, সবই দেয়া আছে। ডাব্লু যদি দেয়া না থাকে, যদি তুমি দেখো ডাব্লু দেয়া নাই, ডাব্লু সমান সমান এস এম ভি ডিভাইডেড বাই 1000 দিয়ে ডাব্লুটা বের করে ফেলবা। কি বলছিল, উদ্দীপকের 1 নাম্বার পাত্রে, এই যে দেখো এটার সাহায্যে তুমি এটা ডাব্লুর মানটা বের করে ফেলতে পারবে। বুঝাইতে পারছি? এইটা হইলে তোমার আর কোনো প্যারা থাকবে না। তোমরা কয়েকটা প্রশ্ন সলভ করো, বিশ্বাস না হইলে আমার কথা, বিগত বছর অবশ্যই টেস্ট পেপার সলভ করতে হবে, শুধু আমি যে কয়েকটা করিয়ে দিলাম, হ্যাঁ এইগুলো করলেও কমন পেয়ে যাবা ইনশাল্লাহ, মানে টাইপ ক্যাটাগরি ওয়াইজ ইনশাল্লাহ কমন পেয়ে যাবা, কেমন? বাট একটু প্র্যাকটিস করো একটা সিকিউ কমন পাবার জন্য, কেমন? আর একটা আছে হচ্ছে ই-সেলটা খুবই মজার। ই-সেল দিয়ে বেসিক্যালি আসলে 2 টাইপের জিনিসপত্র আসে, ঠিক আছে? ই-সেল দিয়ে 2 টাইপের জিনিসপত্র আসে। একটা হচ্ছে যদি ই-সেল থেকে তোমাকে ই-সেল বের করতে হয়, ই-সেল মানে কি জানো, ধরো ইলেকট্রোমোটিভ ফোর্স অথবা ইএমএফ বলে, ইএমএফ ই-সেলও বলতে পারে। তোমাকে প্রশ্নের মধ্যে বলতে পারে যে ভাইয়া ই-সেল বের করো, বলতে পারে ইএমএফ বের করো, অথবা প্রশ্নের মধ্যে বলতে পারে এই পাত্রের মধ্যে কি বিক্রিয়াটা সংরক্ষণ করা যাবে, অর্থাৎ পাত্রের মধ্যে কি বিক্রিয়াটা হবে কিনা। তো এই টাইপের প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করতে পারে। তো এই টাইপের প্রশ্নগুলো যখন তোমাকে জিজ্ঞেস করবে, একটা জিনিস মনে রাখবা, ই-সেলের মান 2 ভাবে হতে পারে। একটা হচ্ছে ঘনমাত্রা ছাড়া, আর একটা হচ্ছে ঘনমাত্রা দিয়ে। এখন ঘনমাত্রা দিয়ে শুধুমাত্র ই-সেল দিয়ে সহজ ইজি পিজি করতে পারে, বাট যদি ঘনমাত্রা দেয় একটু আসলে হিসাব করতে হবে, এইটা আসার সম্ভাবনা বেশি, বাট একক বোর্ডে এক একভাবে আসে। যদি ঘনমাত্রা দিয়ে দেয় তখন তোমাকে
নার্ডস ইকুয়েশন দিয়ে করতে হয়, আর যদি ঘনমাত্রা ছাড়া বলে স্বাভাবিক ই সেলের সূত্র দিয়ে করলে হয়ে যায়। ই সেলের সূত্রটা কি, এইটা আমাদেরকে একটু জানা প্রয়োজন। ই সেলের সূত্রটা কি আসলে, ই সেল কিভাবে করে, ই সেলের সূত্রটা কি আসলে, এই জিনিসটা আসলে আমাদের জানাটা একটু বেশি প্রয়োজন। কেমন, এই জিনিসটা একটু জানা বেশি প্রয়োজন আসলে, বুঝাইতে পারছি? সো দেখো, ই সেলের ক্ষেত্রে আমি তোমাকে বলি এমসিকিউ দিয়ে আমরা সিকিউ করব। দেখো একটু মনে রাখবা, এইটা ট্রিক্স এমসিকিউ তে অ্যাপ্লাই করব, বাট এই জিনিসটা একটু মনে রাখবা। দেখো ধরো ই সেলের ম্যাথ শুধুমাত্র আমরা কিন্তু 1 নাম্বার টাইপ করতেছি, অর্থাৎ আমরা এখন এই যে এই টাইপটা করতেছি, এটা ধরো টাইপ 1, এটা হচ্ছে টাইপ 2, এটা হচ্ছে টাইপ 2। আমরা এখন কি করব, এখন আমরা টাইপ 1 করব। এখন আমরা কি করব, টাইপ 1 করব। বাট টাইপ 1 করার আগে এই ম্যাথগুলো কিভাবে এমসিকিউ তে আসলে সলভ করব এটা একটু বুঝি, বাকি জিনিসগুলো হয়ে যাবে। মানে পরীক্ষার মধ্যে প্রশ্ন কি রকম দেয়া থাকে জানো বাবা? পরীক্ষার মধ্যে প্রশ্নগুলো এরকম দেয়া থাকে। দেখো এখানের মধ্যে একটু ভালো করে খেয়াল করো, এরকম করে দিবে, এরকম করে ধরো হচ্ছে দিল এরকম জিঙ্ক থেকে জিঙ্ক 2+ দিয়ে, মানে যে কোনো একটা মান ধরো এখানের মধ্যে দিল 0.5, এরকম একটা মান দিছে। আবার দেখো এখানের মধ্যে ই সেল দিছে, ই সেল দিয়ে তার পরবর্তীতে হচ্ছে গিয়ে ধরো কপার 2+, এখান থেকে দেখো কপার দিছে, তার পরবর্তীতে ধরো 0.4 দিছে। মানে আমি বললাম আর কি, এটা আসলে বইয়ের সাথে মিলাইও না, আমি এমনিতে এক্সাম্পল আকারে দিলাম। আরেকটা দেখো এই সেম জিনিসটা দিয়ে দেখো, ধরো এখানের মধ্যে জিঙ্ক দিছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ দিছে, এটার ভ্যালুটাই দিছে ধরো হচ্ছে 0.5। আবার দেখো এখানের মধ্যে দিছে ই সেল, হ্যাঁ ই সেল কপার থেকে কপার 2+, তাহলে এখানের মধ্যে কি দিছে ধরো -0.4, এরকম কিছু ভ্যালু দিবে। এরকম কিছু ভ্যালু দিয়ে তোমাকে বলবে এখানে ই সেলের মান বের করো। ভাইয়া ভয় পাওয়ার কোনো কারণ নাই, জিনিসটা খুবই সোজা। আমি তোমাকে বলি ই সেলের মান বের করার জন্য একটা শর্টকাট রুলস আছে। শর্টকাট রুলসটা কি আসলে ভাইয়া, এই রুলসটা আমি একটু তোমাদেরকে বলি। শর্টকাট রুলসটা হচ্ছে তুমি মনে মনে ধরে নিবা ই সেল সমান সমান, আমি আবারও বলতেছি তোমরা মনে মনে ধরে নিবা ই সেল সমান সমান, আবারও বলতেছি ই সেল সমান সমান, ই সেল সমান সমান বড় মান। এটা জাস্ট একটু মনে রাখবা এমসিকিউ এর জন্য, এটা সিকিউতেও খাটাবো। সিকিউতে বড় মান বিয়োগ ছোট মান, কি মান, বড় মান বিয়োগ ছোট মান, কি মান, বড় মান বিয়োগ ছোট মান। এটা একটু মনে রাখবে, এটা একেবারে কেমন জিনিস এটা আমি একটু পরে বলতেছি। সেম একইভাবে দেখো, সেম একইভাবে এখানের মধ্যে খেয়াল করো, আমরা এখানের মধ্যে মনে রাখবো ই সেল সমান সমান হচ্ছে বড় মান, এটা এমসিকিউ এর জন্য, বাট সিকিউতে কিভাবে অ্যাপ্লাই করতে পারি এটা একটু দেখবো। বিয়োগ হচ্ছে ছোট মান, কেমন, বড় মান বিয়োগ ছোট মান, কেমন। এখন দেখো ভালো করে খেয়াল করো, এই যে বড় মান বিয়োগ ছোট মান এই যে করবো, এই যে দেখো এখানের মধ্যে দুইটার মধ্যে বড় মান কোনটা 0.5, ছোট মান কোনটা এই যে 0.4, জাস্ট বিয়োগ করলে হয়ে যায়। দেখো বড় মান এখানে কোনটা, বড় মান -0.4 নাকি 0.5, 0.5 বড়, এটা থেকে এটা বিয়োগ করলে হয়ে যায়। তবে এই ম্যাথ বা এইটা আসলে অ্যাপ্লাই করার একটা শর্ত আছে। কি আছে, এটা অ্যাপ্লাই করার একটা কি আছে বলো তো ভাইয়া, এইটা অ্যাপ্লাই করার একটা শর্ত আছে। তুমি যদি এই বড় মান বিয়োগ ছোট মান করতে চাও, এই শর্তটা যদি মানো তাহলেই হয়ে যাবে। শর্ত একটা মানতে হবে, শর্ত ছাড়া আসলে হবে না। এই শর্তটা কি আসলে, তুমি যে এই বড় মান বিয়োগ ছোট মান এটা দিয়ে করতে চাও, আর কিচ্ছু জানতে হবে না ভাইয়া, কিচ্ছু জানতে হবে না, এটা খুবই সোজা। এটা তুমি টিচারকে সূত্রটা আবার লেখো না, এটা লিখিও না, এটা মনে মনে জানো। এটা এমসিকিউতে সরাসরি অ্যাপ্লাই করো, সিকিউতে কিভাবে এটা মনে মনে অ্যাপ্লাই করবে আমি শিখাই দিচ্ছি। এটা মনে মনে কিভাবে অ্যাপ্লাই করবে আমি তোমাকে শিখাই দিচ্ছি। দেখো এখানের মধ্যে দেখো শর্তটা কি আসলে বলো তো ভাইয়া, শর্তটা খুবই সোজা, শর্তটা খুবই সোজা আসলে। সেটা হচ্ছে শর্তটা তুমি মনে রাখবা, দুই ক্ষেত্রেই জারণ জারণ থাকতে হয়। জারণ মানে দুইটার মানে জারণ জারণ থাকবে, অথবা এটা হচ্ছে শর্ত নাম্বার 1, ধরো দুই ক্ষেত্রেই জারণ জারণ মান থাকবে, অথবা দুই ক্ষেত্রেই বিজারণ বিজারণ মান থাকবে। বিজারণ বিজারণ মানে একই অবস্থায় নিতে হবে। অর্থাৎ এই জায়গার মধ্যে একটু খেয়াল করো, এই বিক্রিয়ার ক্ষেত্রে খেয়াল করো, এই জায়গার ক্ষেত্রে একটু দেখো, এটা ছিল আগে জিঙ্ক কিছু নেই মানে শূন্য, শূন্য থেকে কি হয়েছে 2+ হয়েছে, অর্থাৎ সে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে জিঙ্কের জারণ ঘটেছে। আচ্ছা নিচে কি হয়েছে ভাইয়া, নিচে কি হয়েছে দেখো, এখানে 2+ ছিল, এখানে 2+ থেকে শূন্য হয়েছে, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করেছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার 2+ থেকে কপার হয়, তাহলে এটাতে হয়েছে বিজারণ। তাহলে আমার শর্ত কি ছিল,
আমার শর্ত কি ছিল ভাইয়া? শর্ত ছিল হয় দুই ক্ষেত্রে জারণ জারণ হতে হবে, দুই ক্ষেত্রে বিজারণ বিজারণ হতে হবে। বাট ভাইয়া এখানের মধ্যে অদ্ভুত একটা বিষয় দেখেন, দুই ক্ষেত্রেই কিন্তু আসলে জারণ একটা দেয়া বিজারণ একটা দেয়া, কি করব কি করব আসলে? কিন্তু এখানের মধ্যে দেখো ভালো করে খেয়াল করো, এই জায়গার মধ্যে যদি তুমি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানে দেখো জিরো, জিরো থেকে হচ্ছে গিয়ে তোমার +2, অর্থাৎ এই ক্ষেত্রে জারণ ঘটেছে। আবার দেখো এখানের মধ্যে কি ছিল? শূন্য, শূন্য থেকে +2, অর্থাৎ এই ক্ষেত্রেও কি ঘটেছে? জারণ ঘটেছে। অর্থাৎ দুই ক্ষেত্রে কি হয়েছে? জারণ হয়েছে। শূন্য থেকে +2 জারণ, শূন্য থেকে +2 জারণ। তাহলে যদি কখনো জারণ হয় এভাবে, তাহলে কি করব? দুইটাই যদি সেম শর্ত থাকে, জারণ জারণ সেম শর্ত থাকে, তাহলে বড় মান বিয়োগ ছোট মান, এখানে আর কিচ্ছু করতে হবে না। বড় মান বিয়োগ ছোট মান, মানে বড় মান 0.5, ছোট মান কি? এই যে বিয়োগ 0.4, এই যে বিয়োগ কি? সূত্রের বিয়োগ, আর -0.4 তো এর মান, এই যে মান -0.4, তাহলে 0.5 প্লাস হচ্ছে 0.4, অর্থাৎ হচ্ছে 0.9। এটা আমি বুঝাচ্ছি জন্য একটু সময় লাগতেছে, কেমন? দেখো তোমাদের এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন দেখো যদি ভাইয়া আসলে জারণ জারণ না দেয়া থাকে, জারণ থেকে বিজারণ দেয়া থাকে, এরকম হইলে আমি কি করব? কিচ্ছু করতে হবে না। শুধুমাত্র যদি কখনো একটা, ধরো তোমার ই সেলের মান এখানে দেখো, এটা তো জারণ আছে, তুমি এটাকে জারণ মানে কনভার্ট করতে চাও, ধরো ই কপার কত 2+, এটা থেকে তুমি কি জানো? কপার এখানের মধ্যে কত আছে? 0.4, রাইট? এবার মজার বিষয়টা ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে ভাইয়া এখানের মধ্যে আছে বিজারণ, কিন্তু আমার লাগবে এরকম জারণ মান। জাস্ট তুমি কি করবা? জারণ মানে কি? উল্টাই দিতে হবে। অর্থাৎ এই জিনিসটা তুমি উল্টাই দিবা, মানে কপারটাকে এই পাশে আনতে হবে, এই জিনিসটাকে এই পাশে নিতে হবে। তো নিতে হলে তোমাকে এখানে কি করতে হবে? একটা মাইনাস দিয়ে গুণ করতে হবে। এই যে দেখো, কপার থেকে যদি কপার 2+ নেই, তার মানে এই সংখ্যাটাকে তুমি একটা প্লাস থাকলে মাইনাস বানাই দিবা, মাইনাস থাকলে প্লাস বানাই দিবা, এই তো হয়ে গেল। মানে জাস্ট এটার অপোজিট ভ্যালুটা। জারণ থাকলে যদি এটা থাকতো বিজারণ, তুমি যদি এটাকে বিজারণ বানাইতে চাইতা, তাহলে কি করতে হতো? এই সংখ্যাটাকে মাইনাস দিয়ে গুণ করবো, মানে জারণ থেকে বিজারণে যেতে হলে মাইনাস দিয়ে একটা গুণ করে দিতে হয়, খুবই সোজা। তাহলে এখন দেখো এখানের মধ্যে তুমি এইটা একটা মান পাইলা মাইনাস দিয়ে গুণ করে, তোমাকে তার এইটা হিসাব করা যাবে না, এটা তো বিজারণ মান, বাট এটা তো জারণ মান, রাইট? কারণ কি? এটা শূন্য থেকে আসলে 2+ গেছে, জারণ হয়েছে। এটা একটা জারণ মান, এটাও একটা জারণ মান। তাহলে জারণ মান থাকলে কি করব? বড় মান বিয়োগ ছোট মান। তাহলে বড় মান কত? 0.5, এই যে দেখো 0.5, তাহলে বিয়োগ কত? এই যে বিয়োগ, ছোট মান কত? -0.4। তাহলে এখানের মধ্যে কত হবে? 0.5 যোগ 0.4, তাহলে এখানে কত আসতেছে? 0.9, এই যে হয়ে গেল। দুই ক্ষেত্রে দেখছো একই ম্যাপ, তো জিঙ্ক কপারের ক্ষেত্রে তো একই আসবে। দেখো দুইটা ডিফারেন্ট ভ্যালু দিয়ে একই উত্তর আসছে। এখন মজার ব্যাপার হচ্ছে এগুলো কিভাবে সলভ করব, এর আগে কিছু জিনিস মনে রাখো। এর আগে কিছু জিনিস তোমরা মনে রাখো, আসলে কিছু জিনিস একটু মনে রাখো। যদি কখনো এরকম হয়, ই সেলের মান, ই সেলের মান, ই সেলের মান যদি কখনো হতে পারে ই সেলের মান পজিটিভ এসেছে, পজিটিভ এসেছে, ই সেলের মান নেগেটিভ আসছে, তাহলে যদি কখনো পজিটিভ আসে, তার মানে মনে রাখবা বিক্রিয়াটা, যে বিক্রিয়াটা ওই যে কপার এবং জিঙ্কের মধ্যে যে হলো, সেটা স্বতঃস্ফূর্ত ভাবে হবে, মানে নিজে নিজে। এটা প্রশ্ন সরাসরি আসে, শত দন্ত স্বতঃস্ফূর্ত বিক্রিয়াটা কি হবে? স্বতঃস্ফূর্ত ভাবে হবে হবে। তারপরে আরেকটা জিনিস কি? আরেকটা জিনিস হচ্ছে পাত্রে সংরক্ষণ করা যাবে না। পাত্রে সংরক্ষণ, কারণ পাত্রকে ক্ষয় করে ফেলবে, বিক্রিয়া নিজে নিজে হবে, সংরক্ষণ করা যাবে না। এই দুইটা জিনিস একটু আমরা মনে রাখবো। একটা কি? একটা হচ্ছে ভাইয়া, একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে হবে বিক্রিয়াটা, আর একটা কি? পাত্রে আসলে সংরক্ষণ করা যাবে না। পাত্রে আসলে কি করা যাবে না? পাত্রে আসলে সংরক্ষণ করা যাবে না। পাত্রে আসলে কি করা যাবে না? সংরক্ষণ করা যাবে না। এই দুইটা একটু মনে রাখবো। ই সেলের ভ্যালু যদি পজিটিভ হয় স্বতঃস্ফূর্ত ভাবে বিক্রিয়া হবে, আর যদি পজিটিভ হয় পাত্রে সংরক্ষণ করা যাবে না। পরীক্ষা আসে দুইটা ই সেল দিয়ে বলে যে এটা কি বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত ভাবে হবে, এটা কি পাত্রে সংরক্ষণ করা যাবে। এই ক্ষেত্রে এটা খুবই সেন্সিটিভ ভাবে উত্তর করতে হবে। ই সেলের ভ্যালু বের করবো, পজিটিভ হলে করা যাবে না, বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত ভাবে হবে। তাহলে এই দুইটা যদি, এটা যদি হয় নেগেটিভ, তাহলে স্বতঃস্ফূর্ত ভাবে হবে না, মানে উপরেরটা উল্টা, স্বতঃস্ফূর্ত ভাবে হবে না, তাহলে মানে এটা জাস্ট এই যে স্বতঃস্ফূর্ত ভাবে হবে না, এটা উল্টাটা, পাত্রে সংরক্ষণ করা যাবে, সংরক্ষণ করা যাবে। এই দুইটা জিনিস একটু মনে রাখবা, এগুলো দিয়ে সিকিউ প্রশ্ন দেয়, কেমন? সো দেখো চলো আমরা ই সেলের ম্যাথ সলভ করি। দেখো আমি তোমাকে বলি একটা কথা, সেটা হচ্ছে তোমাকে আমি একটা জিনিস বলেছিলাম, মনে আছে? ই সেলের ম্যাথ দুই টাইপে আসে, একটা ঘনমাত্রা ছাড়া, একটা ঘনমাত্রা দিয়ে। তো ঘনমাত্রা যখন ছাড়া হবে, দেখো ভালো করে খেয়াল করো, কিভাবে বুঝবো কখন কোন টাইপের করতে হবে। যদি এরকম দুইটা পাত্র দেখো,
পাত্র দেখার পর ধরো এখানের মধ্যে জিঙ্ক দিছে, এখানের মধ্যে কপার দিছে, এই যে 0.5 মোলার এটার ঘনমাত্রা দিছে, এটার কোনো ঘনমাত্রা দেয়নি, তাহলে তুমি টাইপ 1 দিয়ে করবা। মানে ঘনমাত্রা মানে তুমি যে এই দুইটার আসলে করবা ইসেল, মানে দুইজনেরই যদি ঘনমাত্রা দেয়া থাকে, যদি তোমার জিঙ্কেরও ঘনমাত্রা দেয়া থাকে, কপারেরও ঘনমাত্রা দেয়া থাকে, দেন ইউ গোস ফর 2 টাইপ 2। বাট দুইজনের মধ্যে যদি শুধুমাত্র একজনের ঘনমাত্রা দেয়া থাকে, তখন তোমাকে এইভাবে করতে হবে, এই যে এইভাবে করতে হবে। বুঝাইতে পারছি? এইভাবে করবা। বাট বড় মান বা ছোট মান এটা এমসিকিউর জন্য দেখাইছি, এটা সিকিউতে কিভাবে অ্যাপ্লাই করবা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কিছু নাই। সো দেখো এখানের মধ্যে সেটা হচ্ছে, আমি আবারও রিপিট করতেছি তোমাদেরকে ভাইয়া, দেখো জিঙ্ক এবং কপারের মধ্যে দুইটার ঘনমাত্রা দেয়াই থাকলে টাইপ 2 নার্স সমীকরণ দিয়ে করতে হবে। যদি এমন হয় যে ভাইয়া একটা ঘনমাত্রা দিয়ে দিছে, আমি সিম্পলি করবো আসলে। যেমন ভাইয়া এখানে আমরা একটা ঢাকা বোর্ড 2023 সালের একটা প্রশ্ন আমরা একটু খেয়াল করি। দেখো এখানের মধ্যে বলছে উদ্দীপকের অ্যালুমিনিয়াম পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা। ওই যে মনে আছে একটু আগে আমি তোমাকে বললাম পাত্রে সংরক্ষণ করা যাবে না, প্লাস আসলে মাইনাস আসলে সংরক্ষণ করা যাবে, তার মানে ই সেলের মান তোমাকে এখানে বের করতে হবে। ই সেলের মান আমি বের করবো এখানে। খুবই ভালো কথা ভাইয়া, দেখো ভালো করে খেয়াল করো। এখানের মধ্যে বলছে অ্যালুমিনিয়াম ধাতুর পাত্রে, দেখো এখানের মধ্যে তোমাকে একটা অ্যালুমিনিয়াম নিতে হবে। এই যে দেখো অ্যালুমিনিয়াম পাত্রে উদ্দীপকের দ্রবণ কি, জিঙ্ক আছে, এই যে জিঙ্ক। তার মানে তোমার এখানের মধ্যে দুইটা জিনিস দেয়া আছে, জিঙ্কের জিনিসপত্র দেয়া আছে এবং অ্যালুমিনিয়ামের জিনিসপত্র দেয়া আছে। বাট একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানে জিঙ্কের ঘনমাত্রা দেয়া থাকলেও অ্যালুমিনিয়ামের কিন্তু কোনো রকম ঘনমাত্রা দেয়া নাই। তাহলে দুইজনের ঘনমাত্রা দেয়া থাকলে টাইপ 2, মানে টাইপ 2 মানে ননস্টার্ট সমীকরণ, দুইটা টাইপ মানে 2 নাম্বার টাইপ মানে দুইটা ঘনমাত্রা দেয়া থাকবে। টাইপ 1 মানে একজনের ঘনমাত্রা দেয়া থাকবে। তখন আমরা কিভাবে সলভ করব, অ্যাজ ইউজুয়াল। বাট তুমি যখন সিকিউতে সলভ করবা, গ নাম্বারটা লিখবা আমরা জানি। আমি একটা সলভ করায় দেখাই দিই, আমরা জানি লিখবা। আমরা জানি লিখার পরবর্তীতে কি করবা, এখানের মধ্যে আমরা জানি এখানের মধ্যে লিখবা ই সেল, এখানে ই নট সেল না, ই সেল সমান সমান সবসময় মনে রাখবা এখানের মধ্যে ই নট দিয়ে দিবা। সবসময় আমরা জানি না অ্যানোডের মধ্যে কি হয়, অ্যানোড ANO, অ্যানোডের মধ্যে কি হয় বলো তো ভাইয়া, ANOD, অ্যানোডের মধ্যে জারণ বিক্রিয়া হয়, অর্থাৎ অক্সিডেশন হয়। OX লিখে দিবা। OX মানে অক্সিডেশন, অক্সিডেশন মানে জারণ। তার পরবর্তীতে ই সেল, এই যে দেখো ই নট সেল, তার পরবর্তীতে ক্যাথোড CATHOD, ক্যাথোডের মধ্যে কি হয়, বিজারণ। বিজারণ মানে কি, বিজারণ মানে আসলে হচ্ছে রিডাকশনকে বোঝানো হয়। বিজারণ মানে কি, বিজারণ মানে রিডাকশনকে বোঝানো হয়। আই হোপ তোমাদেরকে আমি বুঝাইতে পারছি, একটা হচ্ছে অক্সিডেশন আর একটা হচ্ছে রিডাকশন বিক্রিয়া। তো এখানের মধ্যে একটু ভালো করে খেয়াল করো বাবা, একটু ভালো করে খেয়াল করো তুমি। এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়া মানে এই যে সূত্রটা, এটা তুমি মুখস্থ লিখে ফেলবা, এটা মুখস্থ লিখে ফেলবা, লিখে সব বিক্রিয়ার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে। মানে তুমি যদি দেখো টাইপ 1-এ পড়ছে, চোখ বন্ধ করে প্রথমে এটা লিখে ফেলবা। তারপরে কি করবো, পরের ধাপটা আমি বলতেছি। পরের ধাপটা তুমি মনে মনে কল্পনা করবা বড় মান বিয়োগ ছোট মান, এটা মনে মনে কল্পনা করবা। কি করবা, মনে মনে কল্পনা করবা। তো মনে মনে কল্পনা করলে এখানে দেখো দুইটা মান পাচ্ছ। দেখো এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে তুমি অবশ্যই একটা টান দিয়ে নিবা সাইড দিয়ে। আমার এখানে জায়গা নেই, আমি এই পাশে সাইড দিচ্ছি। তো বড় মান কত দেখো তো, এখানের মধ্যে দেখো এটা 0 ছিল, 0 থেকে +2-তে গেছে, তার মানে এখানের মধ্যে অক্সিডেশন অথবা জারণ হয়েছে। এখানের মধ্যে দেখো 0 ছিল, 0 থেকে +3-তে গেছে, তার মানে কি এটাতেও অক্সিডেশন হয়েছে। তো দুইটা অক্সিডেশন, তার মানে এইটা কি, এটা হচ্ছে ছোট মান, এটা ছোট মান। আর এটা কি, এটা হচ্ছে বড় মান। দুইটাই যদি জারণ দেয়া থাকে, তাহলে কি দুইটাই যদি অক্সিডেশন বা জারণ দেয়া থাকে, জাস্ট বড় মান বিয়োগ ছোট মান করবো। জাস্ট এবার তুমি এখানের মধ্যে কি লিখতে পারো সূত্রের, বড় মান বিয়োগ ছোট মান মানে কি, একটা মান হচ্ছে এই যে দেখো 0.76 আর এখানে হচ্ছে 1.66, অর্থাৎ এখানের মধ্যে দেখো ভালো করে খেয়াল করো 1.66 এটা ছিল বড় মান, বিয়োগ ছোট মান কোনটা 0.76। আচ্ছা ভালো কথা, খুবই ভালো কথা ভাইয়া, এটা তো লিখলাম। এখন এটার পরে আমার একটা মান আসবে, কিছু একটা মান আসবে, বুঝছো, কিছু একটা মান আসবে +76। তো এখানের মধ্যে হচ্ছে মানে 76 থেকে 166 যদি বাদ দিই 0.90 হওয়ার কথা। আমি জানি না, তুমি একটু ক্যালকুলেটারে আরেকবার চেক দিয়ে নিও, কেমন, ক্যালকুলেটারের মধ্যে একবার চেক দিয়ে নিও, এরকম একটা মান আসবে। আসলে একটু ক্যালকুলেটারে চেক দিয়ে নিও। এখন এই জায়গাটাতে তুমি কি লিখবা আসলে, এই যে এটা যে মুখস্থ লিখবা, এটা তো মুখস্থ লিখবা। এই লাইনটা নিচের লাইনে কি লিখবা, দেখো এইটা কি 1.66 না, এটা কার ভ্যালু ছিল, বড় মান। বড় মানটা কার বলো তো, অ্যালুমিনিয়াম না, জাস্ট এভাবে লিখবা নট অ্যালুমিনিয়াম 3+ বিয়োগ
তারপরে কি লিখবা, ছোট মান লিখবা না? ছোট মান কার আছে বলো তো? জিঙ্ক থেকে জিঙ্ক 2+। তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এই যে দেখো এটা তো সূত্রের প্লাস, রাইট? তুমি এখানের মধ্যে সূত্রের প্লাস দিবা। দেখো ভালো করে খেয়াল করো, তাহলে কি হবে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+। বুঝাইতে পারছি? বাট এখানের মধ্যে যেহেতু তোমাকে কি করতে হবে, এই যে এই মাইনাসটা ভাই পরের লাইনে কই থেকে আসবে? মাইনাসটা পরের লাইনে তোমার কই থেকে আসবে? এই জন্য জাস্ট তুমি এখানের মধ্যে মিলানোর জন্য উপরে একটা মাইনাস দিবে, হয়ে যাবে। আর যদি তোমার বেশি প্যারা লাগে, যদি তোমার মনে হয় ভাইয়া আমার এটা আসলে বেশি প্যারা লাগবে, জাস্ট কিছু না, আমি আসলে মান দুইটা লিখলাম, বড় মান ছিল এইটার তাই আমি এটা লিখলাম, ছোট মান ছিল এইটার তাই আমি এটা দিয়ে দিলাম। বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছো আমার কাছে কিচ্ছু করিনি। কি করছি ভাইয়া, বড় মান ছিল কার, অ্যালুমিনিয়াম 3+, এইটা ছোট মান কার, ছোট মানের সামনে কি থাকে, মাইনাস, তাই মাইনাস। এটা তো মুখস্থ মান, এটা তো মুখস্থ, এটার সাথে এটা রিলেটেড নাই, এটা এটা সব ক্ষেত্রে লিখবা। তারপরে বড় মান বিয়োগ ছোট মান, বড় মান কার, অ্যালুমিনিয়াম 3+, এই যে ছোট মান কার। এখন এটা কি করা যাবে, প্লাস মানে কি না, যাবে না, যাবে না, উত্তর হচ্ছে যাবে না। কেন? কারণ পজিটিভ ভ্যালু, ই সেলের ভ্যালু আমার কি আসছে, ই সেলের ভ্যালুটা আসছে আমার পজিটিভ। সবসময় মনে রাখবে, এটা মুখস্থ লিখবা, এইটা লিখবা যে বড় মান বিয়োগ ছোট মান, বড় মান কোনটার ওইটা বসাবা, ছোট মান যেটা এটা বসাবা, সামনে একটা মাইনাস দিয়ে দিবা। বুঝাইতে পারছি? এবার দেখো এখানের মধ্যে বলছে কোষ বিক্রিয়ার বি পাত্রের ইএমএফ নির্ণয় করো। বি পাত্রে দেখো, বি পাত্রে এইটা, বি পাত্রে দেখো দুইজনেরই ঘনমাত্রা দেয়া আছে 0.5 মোলার 0.5 মোলার। সো দুইজনেরই যদি ঘনমাত্রা দেয়া থাকে তাহলে টাইপ নাম্বার 2-এ যাইতে হবে, না স্টার্টের সমীকরণ, এটা পরে যাচ্ছে। অর্থাৎ এটা আমরা টাইপ 1 দিয়ে যদি করতে চাই, এটা টাইপ 1-এ হবে না, এটা টাইপ 2 দিয়ে করতে হবে। সো টাইপ 2-তে আমরা এখনো যাইনি, দুইজনের ঘনমাত্রা দেয়া থাকলে। তারপরে দেখো এখানের মধ্যে মাঝে মাঝে তোমার পরীক্ষায় দেখবা এরকম এক্স ওয়াই কিছু জঙ্গল মার্কা জিনিস দিয়ে দিচ্ছে। এটাতে কিভাবে করব, এই এক্স ওয়াই এটা এই জঙ্গল মার্কা জিনিস দিয়ে কিভাবে করবো ভাইয়া? কোনো ব্যাপার না, ই সেলের মানগুলো সব ক্ষেত্রে খেয়াল রাখবে। এখানের মধ্যে তোমাকে প্রশ্নে কি জিজ্ঞেস করেছে, বলেছে এক্স ওয়াই তড়িৎ গঠিত বিভব নির্ণয় করো। বিভব মানে হচ্ছে ই সেল, ইলেকট্রোমোটিভ ফোর্স, ওটা বাংলা দিয়ে বিভব বলা হয়। তাহলে ই সেল সমান সমান আমরা কি শিখিয়েছি, সবসময় মনে রাখবা, ই ধরো হচ্ছে অ্যানোডের মধ্যে বা ক্যাথোডের মধ্যে, অ্যানোডের মধ্যে কি হয়, অ্যানোডের মধ্যে অক্সিডেশন, জাস্ট মনে রাখবা, অ্যানোড, অ্যানোডের মধ্যে কি হয়, অক্সিডেশন অথবা জারণ, এটা আমরা জানি সবাই। আর ক্যাথোডের মধ্যে কি হয়, ক্যাথোডের মধ্যে রিডাকশন হয়, রাইট? এবার দেখো এখানের মধ্যে আমি কি করব, মনে মনে ধরবো, দুইটা টান দিব, বড় মান মনে মনে ধরবো, বড় মান বিয়োগ ছোট মান, রাইট? এবার তোমাকে বলছে এক্স ওয়াই এর মধ্যে তুলনা করতে। এই যে দেখো এক্স ওয়াই, তো আমাকে প্রথমে দেখতে হবে দুইজনেরই কি জারণ দেওয়া আছে নাকি কারো জারণ কারো বিজারণ। দেখো এখানে 2+ এও ইলেকট্রন গ্রহণ করতেছে, এও ইলেকট্রন গ্রহণ করতেছে, অর্থাৎ ভালো করে খেয়াল করো দুইজনই আসলে আসলে এখানে বিজারণ অবস্থায় আছে। দুইজনই যদি একই অবস্থায় থাকে তাহলে কোনো সমস্যা হয় না। কেমন? দুইজনই যদি একই অবস্থায় থাকে, তার মানে এখানের মধ্যে দেখো -0.44 এবং -0.25, এটার মধ্যে বড় কোনটা? মাইনাস হইলে কিন্তু উল্টা হয়, এইটা বড় এটা হচ্ছে ছোট। এটা আবার ভুল কইরো না রে বাবা, এটা ভুল কইরো না যে মাইনাস বড় সংখ্যাটার সামনে যে যদি মাইনাস থাকে ওইটা বেশি ছোট হয়ে যায়। কারণ তুমি যদি সংখ্যা রেখা চিন্তা করো -0.44 বেশি দূরে, -0.25 এর তুলনায়। তাহলে আমরা বড় মান কোনটা, এই যে দেখো এখানের মধ্যে থেকে আমরা ইজিলি বুঝতে পারি বড় মান হচ্ছে কোনটা, -0.25। ভালো কথা। বিয়োগ ছোট মান কোনটা, ছোট মানটা হচ্ছে এখানের মধ্যে কত, ছোট মান হচ্ছে -0.44। এখন আমি কি করব, এখানে এই যে দেখো বড় মান কার ছিল, বড় মান কার ছিল তুমি বলো, বড় মানটা এইটার ছিল না? তো জাস্ট এখানের মধ্যে ই দাও, দেওয়ার পরবর্তীতে y2+, এটা থেকে কি হয়েছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে y এ কনভার্ট হয়েছে, মাইনাস। তার পরবর্তীতে কি লিখতে পারি, পরবর্তী পার্টটা কি ছিল, x থেকে কি x2+ থেকে x এ গেছে না, তাহলে x2+, এটা থেকে কি এসে গেছে, x এ গেছে। এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল। আর কিছু আছে লাগবে না তো কিছু, জাস্ট এবার তুমি হিসাব, জাস্ট তুমি এখানে যে বড় মান বিয়োগ ছোট মান, বড় মানটা কার কাছ থেকে আসছে, এর কাছ থেকে লিখো, মাইনাসটা মাইনাসে দাও, ছোট মানটা এই যে দেখো এখানে। এখন তুমি এখানে করো -0.25 মাইনাসে মাইনাসে +0.44, তাহলে এখানের মধ্যে মনে হয় 19 আসবে, +0.1 নেই। তাহলে এইটা হচ্ছে, এটা কি সংরক্ষণ করা যায়, এটা কি সংরক্ষণ করা যায়? উত্তর হচ্ছে না ভাইয়া, এটা সংরক্ষণ করা যায় না, এটা সংরক্ষণ করা যায় না। এই যে এখানের মধ্যে সেম ভাবে এই যে এ বি এর গুলো নির্ণয় করো। এ বি এর ক্ষেত্রেও দেখো এটাকেও দেখো বিজারণে দিছে, এটাকেও দেখো বিজারণে দিছে, তার মানে আগেরটা 1 আর 3, আচ্ছা 3 দিছে, সমস্যা কি, 3-এও দিছে। দেখো ভালো করে, এটাও বিজারণ এটাও বিজারণ, তোমার কোনো কিছু করতে হবে না। যদি এরকম দেয়া থাকতো ভাইয়া, যদি এরকম দেয়া থাকতো, একটা আসলে 0 থেকে +2 তে গেছে, আর একটা সি হয়েছে +2 থেকে
সিতে গেছে, যদি দেয়া থাকতো এরকম 0.35, তো এটা হচ্ছে বিজারণ, এটা হচ্ছে জারণ, তখন আমি এটাকে মাইনাস দিয়ে এটাকে উল্টাই দিতাম, অর্থাৎ একটা মাইনাস দিয়ে গুণ করে দুইটাকেই জারণ অথবা দুইটাকে বিজারণ হিসাব করে বড় মান বিয়োগ ছোট মান করতাম। এই যে দেখো, বি নির্মিত এসি লবণের পাত্রে রাসায়নিক বিক্রিয়া ক্ষয় প্রাপ্ত হবে, মানে তোমাকে বি দিয়ে একবার দেখো, বি এর সাথে বি দেখো, এইটা দিয়ে কিন্তু প্রশ্ন আসে, বি নির্মিত পাত্রে এ সি এর মধ্যে কোনটা ক্ষয় হবে, অর্থাৎ একবার এ এর সাথে বি নির্ণয় করব, করে আমি এখানের মধ্যে ই সেল নির্ণয় করব, দেখবো আমার পজিটিভ আসে নাকি নেগেটিভ আসে, আবার বি এর সাথে সি এর সাথে একবার বি করব, অর্থাৎ এই ক্ষেত্রেও একবার ই সেল নির্ণয় করব, দেখবো এখানে পজিটিভ আসে নাকি নেগেটিভ আসে, যেটা পজিটিভ আসবে সেখানে সংরক্ষণ করা যাবে না, যেখানে নেগেটিভ আসবে সেখানে সংরক্ষণ করা যাবে। সব সময় মনে রাখবা ভাইয়া, যদি আমাকে এভাবে বলে বি নির্মিত পাত্র, তার মানে কি তোমাকে এখানের মধ্যে হিসাব করতে হবে একবার এ এর সাথে, দেখো বি নির্মিত পাত্রে একবার এ রাখতেছো একবার সি রাখতেছো, অর্থাৎ এ এর সাথে বি এর একবার ই সেল নির্ণয় করো, আবার বি এর সাথে সি এর একবার ই সেল নির্ণয় করো। তো দেখো যে ই সেল পজিটিভ আসবে, যদি দুইটাই পজিটিভ আসে একটাও সংরক্ষণ করা যাবে না বা বিক্রিয়া করা যাবে না, তার পরবর্তীতে কি ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে, আসলে সত্যি বিক্রিয়া হওয়া মানে ক্ষয়প্রাপ্ত হয়ে যাওয়া, বুঝাইতে পারছি? আর ই সেলের ভ্যালু যদি নেগেটিভ আসে করা যাবে, তার মানে একবার এর সাথে বি হিসাব করবো, একবার বি এর সাথে সি এর হিসাব করবো, ইজি পিজি বাবা। এখন আসো নানস্টার্ট সমীকরণ, তোমরা একটু ম্যাথগুলো সলভ করলেই আসলে বুঝতে পারবা। নানস্টার্ট সমীকরণটা আসলে খুবই মজার একটা ইকুয়েশন, তবে সমীকরণটা আমি একটু তোমাদেরকে লিখে দিই। সমীকরণটা হচ্ছে এরকম টাইপের, আমি এখানে আসলে লিখে দিই, এই যে এইগুলো একটু সলভ করবা। এই যে দেখো, উদ্দীপকের অ্যালুমিনিয়াম ধাতুর পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা, অ্যালুমিনিয়াম ধাতুর পাত্রে, দেখো উদ্দীপকের দ্রবণ, দ্রবণ কি জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট কি অ্যালুমিনিয়াম পাত্রে সংরক্ষণ করা যাবে? দেখো এখানের মধ্যে দুইটাই জারণ মান দেওয়া আছে, এটা তো করে দিলাম অলরেডি। হ্যাঁ, এটা এই যে 1 নাম্বার প্রথম যেটা করে দিয়েছি সেটা অনুসারেই করবা। দুই কোষে স্বতঃস্ফূর্ত ভাবে ঘটবে কিনা, এই যে দেখো উদ্দীপকের বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ভাবে ঘটবে কিনা, তাহলে স্বতঃস্ফূর্ত ভাবে ঘটবে কিনা এটা বের করার জন্য ই সেল বের করতে হয়। কি বের করতে হয়? ই সেল বের করতে হয়, রাইট? এখন ই সেল যে তুমি বের করবা, আবারও বলতেছি, ই সেল যে তুমি বের করবা, এখানের মধ্যে মজার ব্যাপার দেখো, এখানে আছে 0.5, এখানেও আছে 0.5, তার মানে কি? তার মানে বোঝানো হচ্ছে দুই ক্ষেত্রেই ঘনমাত্রা দেয়া আছে, দুই ক্ষেত্রেই ঘনমাত্রা দেয়া আছে। যদি তোমার দুই ক্ষেত্রেই ঘনমাত্রা দেয়া থাকে, তাহলে এখানের মধ্যে কি করতে হবে? এই সমীকরণ দিয়ে হবে না, তোমাকে নানস্টার্ট সমীকরণ দিয়ে যাইতে হবে। নানস্টার্ট সমীকরণটা কি? নানস্টার্ট সমীকরণটা হচ্ছে এরকম ভাইয়া, ই সেল সমান সমান ই নট সেল, যেটা এতক্ষণ বের করতাম, ই নট সেল, অর্থাৎ এটা কি আসলে ভাইয়া? ই নট সেল জিনিসটা কি? ই নট সেলটা হচ্ছে, ই নট সেলটা হচ্ছে ওই যে বড় মান, বড় মান বিয়োগ ছোট মান, ওই যে সূত্রটা দিয়ে বের করলাম, ওইটা দিয়ে আসলে দুইটার বের করতে হবে। এইটা জাস্ট লিখে রাখো, আমি জাস্ট করাচ্ছি, এতক্ষণের যে ম্যাথ করলাম সেইটা করতে হবে পুরোটা, তারপরে এই ম্যাথে আগাতে হয়। তারপরে কি 2.303 RT, তার পরবর্তীতে কি NF, তার পরবর্তীতে এখানে দেখো লগ দিয়ে দিব, লগ, এখানের মধ্যে একটা কাহিনী আছে। দেখো এই দুইটার মধ্যে দুইজনের ঘনমাত্রা লিখতে হয়, কখন কোনটার ঘনমাত্রা বসাবো এটা বলতেছি, আগে সবগুলোর কনফিউশন গুলো ভাগি। এন মানে কি বা এফ মানে কি? এফ মানে হচ্ছে সবসময় কনস্ট্যান্ট 96,500। আর এর মান কত? আর তো আমরা জানি সবসময় 8.31 বসাবো, দুইটা মান জানি, এখানে 8.31 বসাবো। টি এর মানটা কি বসাবো? টি এর মানটা আমরা সবসময় কেলভিন এককে বসাবো। এন মানে কি আসলে? এই এন মানেটা কি? এন মানে একটু বুঝো, এন দুই ধরনের হইতে পারে। দেখো, ধরো তোমার এখানের মধ্যে দেয়া আছে কপার 2+ এবং জিঙ্ক 2+, এদের মধ্যে জিনিসপত্র। এখানে দেখো ইলেকট্রন সংখ্যা দুইজনে কয়টা করে শেয়ার করেছে বলতো? দুইটা দুইটা করে না? এই ইলেকট্রন সংখ্যাটা, কতগুলো ইলেকট্রন আদান প্রদান হলো এই দুইজনের মধ্যে, ইলেকট্রন আদান প্রদান কতগুলো হয়েছে? আবারও বলতেছি ভাইয়া, ইলেকট্রন আসলে অ্যাকচুয়ালি কতগুলো আদান প্রদান হয়েছে? তাহলে দুই ক্ষেত্রে আমার ইলেকট্রনের আদান প্রদান সংখ্যা কয়টা? দুইটা না? দুইটা না, তাহলে এখানে এন এর মান কত বসাবো? আমি 2 বসাবো। তবে যদি কখনো এরকম হয় ভাইয়া, ধরেন আপনি এখানের মধ্যে অ্যালুমিনিয়াম 3+ দিলেন, এবং ধরেন এখানের মধ্যে ধরেন হচ্ছে গিয়ে টিন 2+ দিলেন, তাহলে দুইজনের ক্ষেত্রে তো মিল হইল না ভাইয়া। এখানে দুইটা মিল ছিল, দুইজনের মিল ছিল, এন এর মান আমি 2 বসালাম ভাইয়া, কিন্তু এখানে একজনের জায়গায় 3 দিয়ে একজনের 2 জায়গায়, যদি এরকম না মিলে কোনাকুনি গুণ করে দিলেন,
কি করে দিবেন, গুণ করে দিবেন, অর্থাৎ 6 হয়ে যাবে। এটা খুবই রেয়ার কেসে হয়, খুবই রেয়ার কেসে হয়, বাট উপরেরটা বেশি হয় পরীক্ষার মধ্যে। বেশিরভাগ ক্ষেত্রে কি করে দেখো, এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে জিঙ্কের +2, এখানের মধ্যে নিকেল +2, অর্থাৎ তোমার এই যে সূত্রটা তখন তুমি এখানের মধ্যে 2 বসাবা, কমন হইলে ওইটাই বসাই দিতে হয়, যে কয়েকটা আদান প্রদান হয়েছে। যদি না হয় সমতা করতে হয়, তো সমতা করতে হলে বিপরীত সংখ্যা দিয়ে গুণ করতে হয়, তখন আসলে ইলেকট্রন সংখ্যাটা দ্বিগুণ হয়ে যায়। বুঝতে পেরেছো আমার কথা? বা মানে যে এটা দিয়ে গুণ করবা, 3 × 6 আমরা এখানে বসাই দিব, বুঝাইতে পারছি? এখানে যদি অ্যালুমিনিয়াম, এখানে যদি এরকম থাকতো x5+, এখানে 3+, 5 আর 3 গুণ করলে 15, তখন আমি এখানে 15 বসিয়ে দিতাম। বুঝাতে পেরেছি? তাহলে এইগুলো তো বুঝতে পারছি। এই যে দেখো, এখানের মধ্যে যে উপর এবং নিচের যে ফাঁকা জায়গাটা রেখেছি, এই উপরের এবং নিচের ফাঁকা জায়গাটা রাখার কারণটা কি আসলে? কারণ হচ্ছে দেখো, এই যে দেখো, এই যে এটা কি, এটা হচ্ছে ধাতু সমূহের প্রমাণ বিজারণ বিভব। এই বিজারণ বিভবটা আই হোপ তোমরা সবাই মোটামুটি জানো। ওই যে কে না কে ম্যাকাইভার এলো যেন ফিরে পাবে সোনা, মানে ফিরে পাবে সোনা, হাই কুলঙ্গার হাজি যে আজই পেটাবে আমায়। দ্যাটস মিন যে আসলে উপরে থাকবে। ধরো আমার এখানের মধ্যে ওই যৌগের মধ্যে দেখা যাচ্ছে আয়রন দেয়া আছে এবং নিকেল দেয়া আছে। আয়রনটা কি এই সিরিজে উপরে না, আর এখানের মধ্যে কি নিকেলটা কি এই সিরিজের নিচে না? একটা হচ্ছে উপরে আর একটা হচ্ছে নিচে। তাহলে যে আসলে উপরে থাকবে, যে আসলে উপরে থাকবে কোথায়, যে আসলে উপরে থাকবে, এই যে তাকে আমরা উপরে বসাবো। যে আসলে উপরে থাকবে তাকে আমরা উপরে বসাবো, যে নিচে থাকবে তাকে আমরা নিচে বসাবো। বোঝাইতে পারছি? যে উপরে থাকবে তাকে আমরা উপরে বসাবো, যাকে যে নিচে থাকবে তাকে আমরা অনায়াসে নিচে বসাবো। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি আমি? যে উপরে থাকবে উপরে বসাবো, যে নিচে থাকবে সে কোথায় বসাবো? উত্তর হচ্ছে ভাইয়া সুন্দর মতো নিচে বসাই দিব আমরা। ক্লিয়ার নাকি ঝামেলা আছে বলো? তার মানে এখানের মধ্যে যদি দেখো নিকেল আর জিঙ্কের মধ্যে কি ছিল বলো, তোমরাই বলো। নিকেল জিঙ্কের মধ্যে জিঙ্ক উপরে ছিল, এখানে আমরা জিঙ্ক 2+ দিতাম, আর এখানের মধ্যে নিকেল 2+ দিতাম। বাট এটা আসলে এদের কি বোঝানো হয় সবসময় মনে রাখবা, এই উপর এবং নিচে এদের কি বসাবো? ওই যে ঘনমাত্রা যে আছে না দুইজনের, ওই দুইজনের ঘনমাত্রা বসাই। কি করবো? ওই যে দুইজন, এই যে দেখো জিঙ্কের ঘনমাত্রা 0.5, এটার ঘনমাত্রা 0.2, জাস্ট ঘনমাত্রা গুলো বসাই দিব। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। একটা ম্যাথ করলে তোমাদের এই জিনিসগুলো কিন্তু একটু কইরো, এগুলোতে কিন্তু কোনো ঘনমাত্রা দেয়া নেই। এই যে XY দ্বারা গঠিত বিভব, এই যে X এবং Y দুইটাই জারণ দেয়া। তারপর Y2+ পাত্রের মধ্যে, Z নির্মিত পাত্রের মধ্যে, হ্যাঁ, Y আয়নের দ্রবণকে এইটার সাথে এটা হিসাব, একবার হিসাব করতে হবে XY, একবার YZ। মানে আমি যেটা করিয়ে দিলাম, জাস্ট বড় মান বিয়োগ ছোট মান জাস্ট করলেই হবে। এখানে তো ঘনমাত্রা নাই, এগুলোতে নানস্টার্ট সমীকরণ দিয়ে করতে হয় না। এখানের মধ্যে দেখো উদ্দীপকের বলছে উদ্দীপকের টি অধ্যবসায় ডি পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা। ইসেল তো বের করতে হবে। টি এর ঘনমাত্রা দেয়া আছে, হ্যাঁ ভাইয়া দেয়া আছে 0.4। তো এখন দেখো এখানের মধ্যে কি বলছে, ডি পাত্রে, ডি কোনটা, ডি এর কোনো ঘনমাত্রা দেয়া আছে? এখানে তো ঘনমাত্রা আর এর দেয়া না ভাইয়া, ডি এর কোনো ঘনমাত্রা নাই আসলে। যদি দুই ক্ষেত্রের ক্ষেত্রে এক ক্ষেত্রে ঘনমাত্রা থাকে আর নাও থাকে, তাহলে আমরা ওই যে বেসিক যেই ম্যাথটা করলাম ওইভাবেই করবো। মানে টাইপ 1 অনুসারে আমরা যেটা করলাম এতক্ষণ ধরে, টাইপ 1 অনুসারে এই যে এইভাবে আমরা করে ফেলবো। বুঝতে পেরেছো? এই যে এইভাবে, এই যে বড় মান বিয়োগ ছোট মান ধরে এভাবে আমরা আসলে করে ফেলবো। আর যদি দেখো দুই ক্ষেত্রেই ঘনমাত্রা আছে, তাহলে আমরা কি করব? দুই ক্ষেত্রে ঘনমাত্রা আছে তাহলে আমরা কি করব? ওই যে নানস্টার্ট সমীকরণ দিয়ে আমরা করে ফেলবো। চলো আমরা একটা ম্যাথ দেখি এখানে। এখানে দেখো ভালো করে, উদ্দীপকের বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে কিনা। স্বতঃস্ফূর্ত আর যাই হোক, ই সেলের মান বের করতে হবে। তাহলে দেখো ই সেলের মানের ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত, দেখো এটারও ঘনমাত্রা দেয়া, এখানে এটারও ঘনমাত্রা দেয়া। তো দুই ক্ষেত্রেরই যদি ঘনমাত্রা থাকে তাহলে নানস্টার্ট সমীকরণ দিয়ে করতে হয়। তাহলে নানস্টার্ট সমীকরণটা আমরা কি জানি ভাইয়া? নানস্টার্ট সমীকরণটা জানি ই সমান সমান আসলে ই নট সেল, বুঝছো? ই নট সেল মাইনাস, তারপরে দেখো 2.303 RT, তারপরে নিচে কি, নিচে হচ্ছে NF, তার পরবর্তীতে কি লগ, তারপরে কি উপরে কি থাকবে বলো, তুমি বলো। জিঙ্ক উপরে নাকি নিকেল উপরে? এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকে। জিঙ্ক আর নিকেলের মধ্যে দেখো, এই যে দেখো জিঙ্ক বলছে, এই যে দেখো জিঙ্ক আর নিকেলের মধ্যে কে উপরে? এই যে দেখো জিঙ্ক হচ্ছে উপরে, নিকেল হচ্ছে নিচে। এটা একটু মুখস্থ রাখতে হবে। এটা বইয়ের মধ্যে, হাজারিন আক্তারের বইয়ের মধ্যে আছে, 19 এ পড়েছো, কে না কে ম্যাকাইভার এলো যেন, সেই হিসাবে। তার মানে আমরা জিঙ্কটাকে, যেহেতু এখানে জিঙ্ক দেয়া, জিঙ্ক 2+টাকে আমরা উপরে রাখবো, আর এগুলোতে কিন্তু এগুলোদের ঘনমাত্রা বসাইতে, আর নিকেল 2+টা নিচে রাখবো। বুঝাইতে পারছি? এবার দেখো ভালো করে খেয়াল করো,
আমরা এখানের মধ্যে ই সেলের মাত্রাটা কিভাবে বের করব? ই সেল মানে কি আমরা জানি, বড় মান বিয়োগ ছোট মান, এই যেটা অলরেডি করে এসেছি। তো এখানের মধ্যে দেখো কি কি দেয়া আছে, দেখো এখানের মধ্যে দেয়া আছে জিঙ্ক 2+ থেকে জিঙ্কে পরিণত হয়েছে, এখানের মধ্যে বীজারণ হয়েছে। এখানের মধ্যেও দেখো নিকেল 2+ থেকে নিকেল হয়েছে, অর্থাৎ এখানেও বীজারণ হয়েছে। তাহলে দুই ক্ষেত্রে বীজারণ হইলে বড় মান কোনটা বলো তো ভাইয়া? বড় মান কি 0.25 নাকি 0.76? উত্তর হচ্ছে বড় মান হচ্ছে -0.25। তাহলে তুমি ওই আগের মতো, আমি এখানে সরাসরি মান দিয়ে দিলাম, তুমি চাইলে ওই লিখতেও পারো যে এইটা বিয়োগ ওইটা, জাস্ট আমি সরাসরি এখানে মান দিলাম 0.25। তাহলে কি বড় মান বিয়োগ, বিয়োগ করলে কি হবে -0.76, এইটার বিয়োগ এবং এখানের বিয়োগ, মাইনাসে মাইনাসে প্লাস 0.76। কেমন? এটা তোমরা করছো অলরেডি ভাইয়া, বড় মান বিয়োগ ছোট মান, আর এটা নিয়ে কথা বলতে চাই না। চাইলে তুমি এইটার সূত্রটা যেভাবে আমরা এর আগে বড় মান বিয়োগ ছোট মানে করেছি সেভাবেও করতে পারো, সরাসরিও বসাতে পারো, কোনো সমস্যা নেই। এইখানে আসল হিসাব এখানে 2.303, আর এর মান কত 8.31, তারপরে টি এর মান কত, টি কত বলো তো ভাইয়া? টি কত? তাপমাত্রা 25 মানে কত 298 কেলভিন। কত কেলভিন? 298। এন মানে কি কতগুলো ইলেকট্রন দুইজন গ্রহণ ত্যাগ করেছে, এও করেছে দুইটা, এও করেছে দুইটা, তাহলে আদান প্রদান ইলেকট্রনের সংখ্যা কত? দুইটা, তাহলে এন এর মান 2। এফ মানে ফ্যারাডে 96,500। তাহলে এখানের মধ্যে কি করব? লগ দিব, লগ দেওয়ার পরে উপরে কার ঘনমাত্রা? জিঙ্ক, জিঙ্কের ঘনমাত্রা 0.5, বসায় দাও 0.5। তার পরবর্তীতে এটার ঘনমাত্রা হচ্ছে 0.2, বসায় দাও 0.2। এখন তুমি জাস্ট ক্যালকুলেট করো, এখন জাস্ট তুমি ক্যালকুলেট করো, এখানের মধ্যে তোমার অ্যান্সার চলে আসবে। জাস্ট কিচ্ছু না ভাইয়া, আগেরটার মতোই করবো, জাস্ট এক্সট্রা পার্ট এতটুকু অ্যাড করবো। যদি এখানের মধ্যে অ্যালুমিনিয়াম 3+ আর জিঙ্ক 2+ থাকতো, তাহলে 3 আর 2 গুণ করে এন এর মান আমি এখানে 6 বসাই দিতাম। বুঝাইতে পারছি? এখন যদি এটার মান প্লাস আসে স্বতঃস্ফূর্ত ভাবে ঘটবে, যদি প্লাস না আসে স্বতঃস্ফূর্ত ভাবে ঘটবে না। কেমন? এরকম অনেক ম্যাথ পাবা। এই যে ইএমএফ, টিএমএফ হিসেব করো, তার মানে তুমি প্রথমেই দেখবা ঘনমাত্রা দেয়া আছে কিনা, উদ্দীপকে কোন দুইটি অর্ধকোষ দ্বারা সৃষ্টি কোষের ইএমএফ, হ্যাঁ কোনো দুইটি, যে উল্লিখিত কোনো দুইটি অর্ধকোষের, ধরো এখানের মধ্যে তুমি এই দুইটা দেখো, এখানের মধ্যে সবগুলারই ঘনমাত্রা দেয়া আছে, এদের সবগুলো। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 22, এটার প্রশ্নটা একটু সলভ করো। এটারও ঘনমাত্রা দেয়া, এটারও ঘনমাত্রা দেয়া, এটারও ঘনমাত্রা দেয়া, তুমি যে কোনো দুইটার আসলে সলভ করো, প্যারা নেই। এখন তুমি জাস্ট হিসেবটা রাখবা যে দুই ক্ষেত্রেই যাতে জারণ, সবগুলোর আসলে জারণের মান দিয়ে দিচ্ছে, বড় মান বিয়োগ ছোট মান, কতগুলো ইলেকট্রন, সবাই দুইটা করে ইলেকট্রন ত্যাগ করে, এন এর মান 2 আসলে, ঘনমাত্রা তো বসাই দিব। সো এই টাইপের ম্যাথগুলো যদি করো, আমার ম্যাথটাই যেটা করিয়ে দিলাম এইটাই যদি কয়েকবার সলভ করো, ইনশাল্লাহ তড়িৎ রসায়ন নিয়ে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। এটা বিশ্বাস করতে হবে না আমাকে, টেস্ট পেপার সলভ করো, ইনশাল্লাহ তোমাদের জন্য অনেক দোয়া রইলো, তোমাদের পরীক্ষাটা অনেক ভালো হবে। সবাই ভালো থাকবা, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।